যেভাবে লেখা আছে সেভাবেই। এটা হলো গত বছর 2005-এর শীতের দিকের একটা ঘটনা। শুরুতেই বলে নিচ্ছি, আমি একটি কোম্পানির ছোট একটা পোস্টে কাজ করতাম। অফিসটি ফ্ল্যাট বাসায় হওয়ায় এবং অফিসে একটি এক্সট্রা রুম পড়ে থাকায় আমি আমার অফিস ওই এক্সট্রা রুমটিতে একাই থাকা শুরু করি, অবশ্য আমার বসের অনুমতির সাপেক্ষে। আমার প্রথম কিছুদিন ভালোই ছিল সবকিছু, বলে রাখা ভালো। বাড়িটি নতুন এবং এতে গ্যাস সংযোগ না থাকায় এখানে আমরা ও দারোয়ান ছাড়া আর কেউ কখনো ভাড়া নেয়নি। আমি যে রুমটিতে ছিলাম সেই রুমের জানালার পাশে বড় দুটি আম গাছ ও কিছু পতিত জমি রয়েছে। আমি অফিসে ওঠার 2 সপ্তাহ পর থেকে শুরু হলো অস্বাভাবিক ঘটনা। মাঝে মাঝে দেখা যেত রাতের বেলা হঠাৎ কেউ একজন মেইন দরজার নব ঘুরিয়ে অফিসে ঢোকার চেষ্টা করছে। আমি সাথে সাথেই দরজা খুলে দেখতাম। Exclusively on এ ব্যাপারে আমি artana.com. দারোয়ানের সাথে কথা বললে তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন এবং আমাকে জবাব দেন, না, তিনি এমন কিছুই করেননি। ঘটনাটি প্রায় ঘটতো এবং এর চেয়ে বেশি কিছু না হওয়ায় আমি এর সাথে অভ্যস্ত হয়ে যাই এবং ব্যাপারটা আমি কাউকে জানাই না। এখন আমি চলে যাচ্ছি আমার সেই অভিশপ্ত রাতের ঘটনায়। সেদিন ছিল শুক্রবার। ছুটি থাকায় সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যাই এবং রাতের খাবার সেরে আর দেরি না করে সোজা আমি বিছানায় লেপে নিচে চলে যাই। এই ঘটনাকে আমরা আগে পড়েছিলাম না, আমরা পড়িনি, এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 1:30টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং অফিসের মাঝে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে আমি সাথে সাথে বিছানা থেকে কি ঘটেছে তা দেখতে যাই এবং দেখি আমি অফিসে যে কম্পিউটারটিতে বসে কাজ করছি সেই কম্পিউটার মনিটর মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এটি পড়ে যায়নি, কেউ এটা ওপর থেকে তুলে আছাড় দিয়ে ভেঙেছে, কারণ মনিটরটি আমার টেবিল থেকে 3-4 ফিট দূরে পড়ে আছে। আমি এতে কিছুটা ভয় পেয়ে যাই এবং ভাবি ঘরে মনে হয় চোর ঢুকেছে। আমি পর্দা ঝুলানোর জন্য ব্যবহৃত স্টিলের পাইপ নিয়ে পুরো অফিস সাবধানে খুঁজি, কিন্তু চোরের কোনো চিহ্নও পেলাম না। তারপর আমি সেগুলো সেভাবে রেখেই ঘুমোতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমি ঘরে ঢুকতেই যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি কেউ একজন এইমাত্র আমার ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দিয়ে গেছে এবং আমার বালিশ লেপ মেঝেতে ফেলে দিয়ে বিছানাটা এলোমেলো করে গিয়েছে। আমি এ দেখে সত্যিই ভয় পেয়ে যাই এবং ভাবি এত কিছু হয়ে গেল এর মাঝে আমার ঘরে, আর আমি কিছুই শুনতে পেলাম না। আমি সাথে সাথে ভাবি যে এখানে এই মুহূর্তে থাকাটা আমার পক্ষে মোটেও সম্ভব না, বরং আমি গিয়ে আমাদের দারোয়ানকে তুলে নিয়ে আসি। এই ভেবে আমি ঘুরতেই হঠাৎ কারেন্ট চলে যায় এবং আমার মেরুদণ্ড দিয়ে একটি তীব্র ভয়ের শীতল প্রবাহ বয়ে যায়। আমি অন্ধকারে আস্তে আস্তে অফিসের মেইন দরজা খুলতে থাকি, কিন্তু কিছুতেই আমি সেখানে কোনো দরজা খুঁজে পেলাম না। আমি ভাবি ভয়ে মনে হয় আমি সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছি, এলোমেলো করে ফেলেছি, এবং আমার ঘরে গিয়ে আমি মোবাইল ফোনটা এনে দারোয়ানকে কল দেব ভেবে আমার ঘরের দিকে এগিয়ে যেতেই ঘটলো আর এক ভয়ানক ঘটনা। আমি আমার ঘরের দরজার কাছে পৌঁছাতেই দেখি আমার ঘর থেকে আমার মোবাইল ফোনের মৃদু আলো বের হয়ে আসছে। তার 2-3 সেকেন্ড পরেই আমার ফোনটা সেই ঘর থেকে কেউ দেয়ালে সজোরে ছুঁড়ে মারল এবং মুহূর্তেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার শব্দ আসতেই আমার দমটা মনে হয় আটকে গেল। আমার তখন ভীষণ চিৎকার করার ইচ্ছে হলেও আমি ভয় সেটা করতে পারিনি। এবার আমি আস্তে আস্তে হেঁটে এক কোনায় গিয়ে বসে পড়লাম আর ভাবলাম, একবার সকাল হোক, এ বাসায় থাকা তো দূরের কথা, আমি চাকরি ছেড়ে চলে যাব। চারিদিকে পিনপতন নীরবতা, যেখানে আমার নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ আমি অফিসের মাঝে ভারী পায়ের ধুপ ধুপ আওয়াজ শুনতে পেলাম এবং বুঝলাম শব্দটি আমার দিকে এগিয়ে আসছে। আমি না চাইতেও আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কে ওখানে। এটি বলতেই পায়ের শব্দটি থেমে যায়। একদিকে ভয়, অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় আমি প্রায় জমে গেছি। তখন 2-3 মিনিট পর আমার গালে কেউ কষে একটা চড় মারে এবং আমি চড় খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ি এবং অজ্ঞান হয়ে যাই। এতক্ষণ আমার সাথে যা ঘটেছে হয়তোবা সেই ভূত বা জিনের জন্য তখনও যথেষ্ট ছিল না। আমি দ্বিতীয়বারের জন্য জায়গা পাই, কিন্তু তখনও ছিল ঘর অন্ধকার। তখন ঠিক কয়টা বাজে আমি বলতে পারি না। জাগ্রত হওয়ার পর আমার সব মনে পড়ে যায় এবং তখনও আমি ঠিক ওইভাবেই শুয়ে থাকি এবং আজান শোনার অপেক্ষা করি। হঠাৎ আমি বুঝতে পারি যে আমার কানের কাছে এসে কেউ ফিস ফিস করে কিছু একটা বলছে। আমি মোটেও বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে সে যাই বলছে অনেক রেগে গিয়ে বলছে। আমার বুকের হৃৎপিণ্ডটা তখন ভয়ে লাফিয়ে বের হয়ে আসার উপক্রম হচ্ছিল। আমি চোখ বন্ধ করে শুনছিলাম আর ফিস ফিস শব্দ শুনলাম। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে যেতেই আমি আস্তে আস্তে চোখ মেলে দেখতে পাই সেই অন্ধকারের মাঝে কারো দুটি অগ্নি বিস্ফারিত চোখ আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে
যে ওর সাথে আমার হাজার বছরের শত্রুতা। আমি দেখলাম আস্তে আস্তে চোখ দুটি নিচে নেমে গেল, কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারলাম সেই চোখগুলো নয়, আমি আস্তে আস্তে 7 ফিট ওপরে উঠে যাচ্ছি। আমি আর সহ্য করতে না পেরে ভীষণ জোরে চিৎকার দিয়ে ফেলি এবং সাথে সাথে মেঝেতে পড়ে গিয়ে আবার জ্ঞান হারাই। এরপর আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন হাসপাতালের বিছানায় নিজেকে খুঁজে পেলাম। সেখানে অফিসের লোকজন, আমার চাচাতো ভাইকে দেখতে পেলাম। তখন আমার গায়ে ভীষণ জ্বর, মাথা প্রচন্ড ব্যথা হচ্ছিল। তখন আমি বুঝতে পারি আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি আমার ভাইকে আমার ব্যান্ডেজের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় আমাকে নাকি সকালে দরজা খুলে দেখে আমি অফিসের বসার রুমে পড়ে আছি এবং আমার মাথা থেকে মেঝেতে রক্ত জমাট বেঁধেছিল। এছাড়া তারা নাকি একটি কম্পিউটার ও ভাঙা একটি মোবাইল পড়ে থাকা, ভাঙা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে। এটা শুনতেই আমার তখন সব মনে পড়ে যায় এবং আমি তাদের সবকিছু মানে কাঁদতে কাঁদতে খুলে বলি। এরপর আমি চাকরিটা ছেড়ে দিই এবং কিছুদিনের জন্য বাড়ি চলে যাই। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমরা পেয়েছি এবং আমরা সেটা পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং সেটা আমাদের অবশ্যই একজন অতিথির কাছে আমরা আপনাদেরকে নিয়ে যাব, যিনি এসেছেন ঢাকার লালমাটিয়া থেকে, কায়েফ। আমরা তার কাছে শুনবো তার জীবনের এক্সপিরিয়েন্স। এবং আমি যখন তার সাথে ফোনে যখন কথা হচ্ছিল, কায়েফ আমাকে বলছিল যে তার অসংখ্য ঘটনা রয়েছে এবং সেই বাসাটাই ভীষণ হন্টেড। এবং সে আরো বললো যে, একটু আগে আমাকে আরো একটা কথা বললো যে আমার তো অনেক ঘটনা, বলতে বলতে মানে ফজর হয়ে যাবে, তারপরে শেষ হবে না। তো শুনি, আমরা প্রথম একে একে আমরা আসি কায়েফের কাছে শুনি। আপনি আগে কি করেন সেটা সবাই একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুরু করবেন। হ্যালো লিসনার্স, আমি আরিফুল হক কায়েফ, এসেছি মোহাম্মদপুর লালমাটিয়া থেকে। আমি আসলে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বিএসসি ফাইনাল ইয়ারের শেষের দিকে। তো আসলে আমি লালমাটিয়াতে একজন স্থানীয় আদিবাসী এবং আমার বাবা দাদা এরা অনেক আগে থেকে লালমাটিয়াতে থাকে। তো লালমাটিয়া আমাদের রোডটা হচ্ছে পানি ট্যাঙ্কি রোডে। তো আসলে আমাদের বাসাটা অনেক আগে করা। তো আমার বাবার যখন বিয়ে হয় তখন আমার আম্মা এসে দেখছে, তো সেই বাসায় ধান এরকম উঠায় রাখা হতো গোলায়। তো সেই ক্ষেত্রে আসলে বাসা থেকেই মানে সবাই অনেক কিছু বুঝতে পারতো। আর ঘটনার সূত্রপাত হয় অনেক আগে, সেটা বলতে গেলে আমার দাদি দিয়ে ঘটনাগুলো শুরু। সেটা আনুমানিক প্রায় 35 কি 40 বছর আগে আমার দাদি শ্রীপুরে তার মামা বাড়ি বেড়াতে গেলে সেখানে আসলে সে পজেসড হয়ে যায় সামহাউ। তো ঘটনাটা এইভাবে যায় যে পরবর্তীতে শোনা যায় যে আমার দাদি আর দাদা যখন যায় সেখানে, তো আমার দাদি আসলে সে প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকার কারণে সে একটা বট গাছের নিচে দিয়ে যাওয়ার সময় আমার দাদা তাকে সেখানে রেখে কিছু একটা আনতে গেলে আমার দাদির হাতে সম্ভবত মিষ্টির একটা প্যাকেট ছিল। তো একটা বয়স্ক করে একটা মহিলা সে এসে দাদিকে জিজ্ঞেস করতেছে, আমাকে কি মিষ্টি দিবা তুমি? তো দাদি তাকে রিপ্লাই করলো যে, আমি তোমাকে মিষ্টি দিব কেন, আমার প্যাকেট তো বাঁধা, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি মিষ্টি দেই কি করে? তো পরবর্তীতে সে বয়স্ক মহিলাটা তাকে বলতেছে যে, তুমি আমাকে মিষ্টি দিবা না, না ঠিক আছে, এর ফলাফল তুমি সারা জীবন ভোগ করবা। তো এটা বলে আসলে সে চলে যায়। তো দাদি আসলে ব্যাপারটাকে সেভাবে নেয় না, সে ভাবে হয়তো রাস্তার কেউ একজন এসে তার কাছে এভাবে আবদার করে। তো দাদা ফিরে আসলে তার সাথে যখন সে যাওয়া শুরু করে, তো আসলে তার সমস্যাটা তখন থেকেই শুরু এবং আজ থেকে প্রায় 35-40 বছর আগে থেকেই তার জীবনের আসলে সেটা একটা বড় অনেক ভুল সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্তটা সে আসলে নেয় তখন তাকে মিষ্টি না দেওয়ার কারণে। আসলে সে কোনো স্বাভাবিক মানুষ ছিল না, সেটা সে পরবর্তীতে বুঝতে পারে। আমার দাদি তখন এফেক্টেড হয়ে যায়, সে পজেসড হয়ে যায় এবং সে ধীরে ধীরে তার আচার আচরণ, তার কাজকর্ম এবং তাকে যখন সে সেখানে পজেসড হয়ে যায় এবং তার আচার ব্যবহার যখন হঠাৎ করে পরিবর্তন হওয়া শুরু করে, তখন আসলে আমরা সবাই বুঝতে পারি যে শি ইজ নট নর্মাল ইন দ্য সেন্স অফ নাও। পরবর্তীতে আমার দাদি এরকম তার বিভিন্ন সিমটম দেখা দেয়, যেমন তার অজানা একটা পেট ব্যথা থেকে শুরু হয়, যে পেট ব্যথাটার আসলে কোনো রিজন কেউ পায় নাই এবং তার জন্য অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক ওষুধ। আমার দাদা ওষুধ কিনতে কিনতে আমার বাবার এরকম বলে যে আসলে ওষুধের পিছনে নাকি কয়েকটা বাড়ি বিক্রি করতে হয়েছে। তো আসলে ডাক্তার টোটালি ফেইল করছে তাকে সেই রোগটা, তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে। তো যাই হোক, তার এইভাবে এরকম পেট ব্যথা হইতো। পেট ব্যথা হলে সে 1 দিন 2 দিন এরকম উপর হয়ে পড়ে থাকতো, তার মাথাটা মানে সেজদা দিলে যেভাবে থাকে না মানুষ, সেভাবে পড়ে থাকতো এবং প্রচন্ড তার পেট ব্যথা থাকতো। অলওয়েজ শি অ্যাপিয়ার্স দ্যাট শি ইজ রিয়েলি ভেরি সিক, বাট সে সবসময় মানে খুব চুপচাপ থাকতো। তাকে কেউ যদি জিজ্ঞেস করতো, আমার আম্মা বা চাচিরা, যে আম্মা আপনার কি হয়েছে, কেমন অবস্থা, সে কোনো রেসপন্ড করতো না, বাট এরকম উপর হয়ে পড়ে থাকতো। দেখা যেত
এরকম একদিন 2 দিন পরে থাকার পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায়, বেশিরভাগ মাগরিবের ওয়াক্তগুলো এটা দেখা যেত, আমি দেখতাম হঠাৎ করে সে উঠে প্রচন্ড ভাবে হাসা শুরু করছে, তার চুলমুলগুলো এলোমেলো, শরীর থেকে কাপড় খুলে পড়ে যাচ্ছে, তাকে কেউ কন্ট্রোল করতে পারতেছে না, সে হাসতেছে, হেসে হাসতেছে, আবার মুহূর্তে কান্নাকাটি শুরু করতেছে, আবার হাসতেছে, আবার কান্নাকাটি, এবং খুব নোংরা নোংরা কথা বলতো সে, আসলে যেটা মানে বলা সম্ভব না এখন। তো এটাতে আসলে আমার বড় ভাই একজন কোরআনের হাফেজ, সে লালমাটি এমিনার মসজিদ থেকেই হেফজা পড়ে বের হয়। তো কাছাকাছি থাকায় আমরা সমস্যা হলে তাকে ডাক দিতাম, ভাইয়াকে ডাক দিতাম। আমার আম্মাও নামাজ কালাম পরে, কোরআন শরীফ পড়ে। তো পরবর্তীতে দেখা যেত যে এরকম ভাইয়া এসে শুকনা মরিচ পোড়াইতো বা অন্য কিছু বলে তার উপর রাগ করতো। তো আমার দাদি আসলে শি লুকস সো হরিফিক, তার দৃষ্টিটা ছিল খুব ভয়াবহ। তার চোখ দুটো উপরের দিকে উঠে রাখতো এবং রক্তাক্ত লাল হয়ে থাকতো, এবং সে মানে দেখে মনে হয়তো তাকে কেউ মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, সে কাউকে ফলো করতেছে, এবং সে সম্ভবত কারো কথা শুনতেছে, এমন একটা মনে হইতো তার অ্যাপিয়ারেন্সটা। সে চোখ দুটো ঠিক উপরে উঠে রাখতো এবং কোনাকুনি তাকায় থাকতো, এবং চুলগুলো তার সামনের দিকে পড়ে থাকতো। এটা যে কত ভয়াবহ আসলে কাছাকাছি না দেখলে একটা মানুষ উপভোক্তি করতে পারবে না। তো পরবর্তীতে এইভাবে দাদিকে যতটুকু পারা সম্ভব রেস্কিউ করা হইতো তার সেই সমস্যা থেকে। তখন তাকে দোয়া, সূরা টুরা, ইয়াসিন সূরা, সূরা আয়াতুল কুরসি পড়ে ফু দিলে সে আস্তে 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 স্বাভাবিক হয়ে যেত, এবং সেই সময় হয়তো দেখা যেত তার দাঁতে দাঁত লেগে যেত, মুখ দিয়ে ফেনা উঠতো, এবং এরকম তার উপশম হতো। এভাবেই দীর্ঘদিন চলতে 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 আমাদের বাড়িটা আসলে পুরোটাই হন্টেড। আমরা অনেক প্রবলেম ফেস করছি, আমি নিজে পার্সোনালি অনেক প্রবলেম ফেস করছি, আমার বাসায় যারা ছিল তারা সবাই অনেক ধরনের প্রবলেম ফেস করছে। বেসিক্যালি আমার ফ্যামিলিটা একটু ইসলামিক মাইন্ডেড ছিল। আমার মা নামাজ পড়ে, আমি নামাজ পড়তাম, নামাজ পড়ি। তো বাবারা একটু ইসলামিক মাইন্ডের। আমাদের ঘরে টিভি ছিল না সে সময়, এছাড়া অন্যান্য সবার ঘরে টিভি ছিল। তো আমার যেটা মনে হয় বা আমার ফ্যামিলি যেটা ফিল করতো যে আসলে এই ব্যাপারগুলো, প্যারানরমাল অ্যাক্টিভিটি গুলো আমরাই বেশি খেয়াল করতাম, এবং আমার মা এবং আমরা একটু বেশি বুঝতাম, এবং আমাদের সাথে সম্ভবত কেউ জিনিসগুলো একটু বেশি ধরনের মানে ব্যাপারটা শো করতো। অন্যান্য কেউ হয়তো এইভাবে বুঝতো না, রিয়েলাইজ করতে পারতো না। আমার আম্মা তাহাজ্জুদ নামাজ পড়ে উঠলে অনেক কিছু ফিল করতেন, অনেক কিছু দেখতেন, আমি নিজেও ফিল করছি, দেখছি। তো আমার দাদির একটা ভয়াবহ ঘটনা হচ্ছে এরকম, আমার আম্মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখে যে এরকম উঠানের ভিতরে আমার দাদি একটা কোনায় দাঁড়ায় আছে, এবং তার চুলগুলো ছাড়া সামনের দিকে পড়া, এবং সে হাত দুটো উপরের দিকে উঠে চাল কুলায় নিয়ে জোরে জোরে চাল বাছতেছে, এবং তার রুমের ভিতরে প্রায় 60 কেজির মতো একটা কন্টেইনার যেটা ক্যারি করতে পারে চাল, সেটা প্রায় 60 কেজির মতো চাল সে বেছে রেখে দিছে। So that's really quite impossible for a man or woman to do some as like this way. এভাবে আসলে করা একটা অসম্ভব ব্যাপার, এত কেজি চাল এক রাতে বাছা কারো পক্ষে সম্ভব না। আম্মা আসলে ভয় পাই নাই, তো ব্যাপারটা দেখে সে সকালে সবাইকে জানায়। এরকম আরো একদিন আম্মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখে যে আমার দাদি এরকম ঘরের তার আলমারিগুলোর যত কাপড় চোপড় আছে সবগুলো বের করে ধুয়ে টুয়ে সব উঠানে লেড়ে রাখছে। আমাদের বাসাটা একটু পরিচয় দেওয়া উচিত। আমার বাসাটা ছিল একতলা, এবং চারপাশে ছিল রুম, মাঝে দিয়ে উঠান, এবং বাসার ঠিক কোনায় হচ্ছে একটা কাঁঠাল গাছ, তার পাশাপাশি একটা আম গাছ, এবং বাসার একদম ঠিক উল্টা পাশের কর্নারে 4টা নারিকেল গাছ। তো আমার বাবার লাইফের একটা ঘটনা হচ্ছে এরকম, অনেকে অনেক কিছু দেখছে, তার ভিতরে আমার বাবা একদিন এরকম দেখছে অনেকদিন আগে। বাবা এরকম রাত্রেবেলা উঠে টয়লেটে যাবে, টয়লেটের থেকে ফিরে যখন রুমে ঢুকবে তখন দেখে হঠাৎ করে তার চোখ আম গাছে যায়। আম গাছে চোখ যাওয়ার পর সে খেয়াল করে দেখে একটা বিশাল আকৃতির একটা পা আম গাছের একটা ডালের উপর রাখা, এবং আরেকটা পা সে ঠিক সেই বরাবর চোখটা নিয়ে যায়, দেখে আরেকটা পা বাড়ির ঠিক আরেকটা কোনায় নারকেল গাছের উপর রাখা। সো দ্যাট ওয়াজ সো হরিফিক। সে প্রথমে ঘুমন্ত অবস্থা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না এটা কি, ভালোভাবে তাকায় দেখে যে 2টা পা মিলে কেউ একজন এরকম দাঁড়ায় রয়েছে। আসলে আমার বাবা জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আমার বাবাও প্রচন্ড সাহসী। তো সে এটা দেখে আর কি বাসায় ফিরে আসছে, তারপর সকালে সে সবাইকে জানায়। এভাবে আপনার সবাই, দাদির তো আরো ঘটনা আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, দাদির গুলো আমি বলতেছি। তো দাদির গুলো এরকম, তারপরে পরবর্তীতে আমার আম্মা দেখে যে দাদি এরকম এরকম যেটা বলতেছিলাম, উঠানে বেরোয় দেখে যে দাদি সব কাপড় চুপড় ধুয়ে 2টা আলমারির হিউজ কাপড় চুপড় সমস্ত, এবং কম্বল সহ, আপনি শুনে অবাক হয়ে যাবেন, এক রাতে সে কম্বল সহ পুরো উঠান জুড়ে সমস্ত কাপড় ধুয়ে লেড়ে রেখে দিছে। সো এটা তো কখনো কোনো স্বাভাবিক ঘটনা না। এটা আসলে দেখার পরে আমার আম্মা বুঝতে পারে আমরা বাসার সবাই এগুলো খুব ফেস করি। একদিন দাদি এমন একটা কাজ করলো, আমি আসলে তখন একটু ছোট ছিলাম, আমি তো ভয়ে পুরো দৌড় বাসা ছেড়ে। এরকম সে হঠাৎ করে তার আবার এরকম ভর করলো, করার পরে এসে সন্ধ্যা থেকে খুব উইয়ার্ড বিহেভ করতেছে, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে সাদা সাদা, দাঁতে দাঁত লেগে গেছে। আম্মা তো সবসময় আগে এরকম করলে কাছে যায়, মার খাক খাক কাছে যায়। যাওয়ার পরে সে এরকম আম্মা দোয়া টোয়া পড়তেছে, তো হঠাৎ করে সে করলো কি, দাদি লাফ মেরে খাট থেকে উঠে নিচে নেমে সবার সামনে
সে পুরো খাটটা, যেটা অত্যন্ত হেভি ওয়েট, আমার দাদার আমলে বানানো কাঠের খাট, অনেক বড় লার্জ সাইজ এবং খুবই ভারী। দ্যাটস কোয়াইট ইম্পসিবল টু থিঙ্ক দেখ সে 2 হাত দিয়ে পুরো খাটটা উঁচা করে ফেলছে। সে একটা বয়স্ক মহিলা, একটা শুকনা ছোটখাটো মাঝারি সাইজের মানুষ, সেটা কিভাবে করলো? এই সিনটা যখন দেখলাম আমি, মানে আই ওয়াজ রিয়েলি বিং ভেরি স্কেয়ার্ড। আমি তখন সাথে সাথে দিলাম দৌড়, বাসা থেকে দৌড় দিয়ে আমি বাইরে ঘুরছি। আমি প্রচন্ড ভয় কাঁপতেছিলাম। আমি আর তখন বাসায় ফিরে নি। অনেকক্ষণ পর বাসায় ফেরার পরে জানলাম এরকম আমার বড় ভাইয়াকে আনা হয়েছে। বড় ভাইয়া দোয়াটা পরে টরে দিয়ে, তখন নাকি পরিবেশ খুব খারাপ ছিল এবং সবাই ফিল করছে যে ওখানে কিছু একটা এক্সিস্টিং করছে, এবং তার অ্যাপিয়ারেন্স দেখে সেটার উপস্থিতিটা সবাই বুঝতে পারছেন। তো এইভাবেই দাদির সমস্যা দীর্ঘদিন চলতে থাকে। আমরা দাদিকে নিয়ে অনেক টেনশন ফিল করি। কিছুদিন পর পর এরকম সমস্যা হয়। আমার ছোট চাচি যে, সেও খুব ভয় পেত, আমার ছোট বোনরা ভয় পেত, খুব ভয় পেত। তো আসলে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে, মজার এবং ভয় দুইটা মিলিয়ে বলা যায়, আমার দাদির সাথে যে জিনিসটা আছে, আমার দাদিকে যখন এটা আক্রমণ করে তখন আমার দাদি মুখ দিয়ে বলে যে আমি যখন শেষ হয়ে যাব তখন এই জিনিসটা ভর করব আমি তোমার মেজমের উপর, যে তোমার পেটে তখন ছিল। এবং সে সেটা বলে যায় যে আমার দাদি মারা যাওয়ার পরে সে আমার মেজো ফুপির উপর ভর করবে। কিন্তু মজার বিষয়, দাদির ঘটনাগুলো এরকম যখন চলতে থাকে তখন শেষ পর্যায়ে দেখা যায় যে আমরা যখন এরকম বাড়িটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছি, আমাদের চাচারা বড় ভাই মিলে সবাই ডিসিশন নিতেছে বাড়ি ডেভেলপ করবে। তো সেই সময় আস্তে আস্তে বাড়ি ডেভেলপ করার জন্য বাড়ি যখন আমরা দিয়ে দিই, এর পরবর্তীতে দেখা যায় আমার দাদি যখন হজ করতে যায়, হজ করে এসে যখন সে প্রচুর নামাজ কালাম পড়ে, তো নাও শি ইজ ওকে, এখন সে মোটামুটি সুস্থ। কিন্তু সে বাড়ি কেন্দ্রিক আরো কিছু ঘটনা আছে, যেমন সেটা আমরা আবার পরে আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ, শিওর অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও তার কাছে ফিরে আসবো। আপাতত আমরা আবারও চলে যাই আরো একজন আমাদের অতিথি আছেন তার কাছে, এবং এর মাঝখানে আপনারা অবশ্যই আমাদের SMS পাঠাতে ভুলবেন না। যারা আমাদের SMS পাঠাতে চান তাদেরকে বলে দেন নিয়মটা। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তারা আমাদের চাইলে এই ঘটনা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি, আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioFOORTI.fm এই অ্যাড্রেসে। এবং অবশ্যই শুধুমাত্র নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কেউ প্লিজ রিকোয়েস্ট করবেন না আপনাকে ফোন দিয়ে ইনভাইট করার জন্য, মানে সেটা আমাদের জন্য একটু ইম্পসিবল। আর সেই সাথে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আপনি যে ঘটনাটি পাঠাচ্ছেন, অনেকে জানতে চান যে কিভাবে পাঠাবেন। আপনি এটা একটা মানে MS ওয়ার্ড ফাইলে লিখতে পারেন, ইংলিশ অ্যালফাবেট দিয়েও বাংলা লিখতে পারেন, বা বাংলা ফন্ট ইউজ করে আপনি লিখতে পারেন ঘটনাটি, এবং আপনি এমনিতে নর্মালি যেভাবে মেল লেখেন সেভাবেও লিখতে পারেন। মানে ইটস আপ টু ইউ, আপনি কিভাবে পাঠাবেন যেটাতে আপনি কমফোর্টেবল। আর আপনি যদি আমাকে অডিও ক্লিপ পাঠাতে চান, ডেফিনেটলি আপনাকে সেটা বাংলায় সেটা আপনাকে পাঠাতে হবে এবং আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের এই ঠিক একইভাবে একই অ্যাড্রেসে। এবং এখন তো অডিও পাঠানো খুবই ইজি হয়ে গেছে, মোবাইলে রেকর্ড করে তারপরে সেটা আপ করে দিলেই হয়। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদের। সেই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Then haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12:24। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভূত FM হন্টেড বাই এয়ারটেলে। আর আমরা বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে যে আমরা আরো একজন আমাদের গেস্ট আছেন যার কাছে আমরা ঘটনা শুনবো। এবং আমি শুরুতে জানতে চাইবো আপনার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন আপনি, প্লিজ সবাইকে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ শ্রোতাবিন্দু যারা এত রাত জেগে আমাদের শুনছেন। আমি রাসেল ভাইয়ের সঙ্গে আছি মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম রঞ্জু। আমি একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, রসায়ন বিভাগের। আর আজকে যে গল্পটি আমি বলবো সেটা আমার শোনা গল্প, এবং সেটা আমার গ্রামের বাড়ি, পাবনা জেলার ভাঙ্গুড়া থানার অষ্টমীশ ইউনিয়ন নুননগর গ্রামের যে ঘটনা হচ্ছে এরকম যে হজরত আলী নামে একজন ভদ্রলোক, তিনি এখনো বেঁচে আছেন, এবং উনি তখন যখন ঘটনাটা ঘটে তখন 30 বছরের যুবক।
সে তখন যে ঘটনার সময় তখন নতুন বিয়ে করে, বিয়ে করার পরে বিয়েটা করে আমাদের পাশের থানায় আর কি, সাধারণত ওখান থেকে বিয়ে করে। বিয়ের পরে সে আমাদের এলাকায় একটি হাট আছে, হাটের নাম মির্জাপুর হাট। মির্জাপুর হাটে গিয়েছেন। ওই দিনটি ছিল বৃহস্পতিবার। হাটটা 2 দিনে বসতো সপ্তাহে, সেটা রবিবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবারে হাটে গিয়ে সে হাট থেকে ফেরার পথে, সাধারণত গ্রাম অঞ্চলে হাট থেকে ফেরার পথে সেটা সন্ধ্যা হয়ে যায় বা বেলা ডুবো ডুবো ভাব। তো এই সময় সে আসতেছিলেন নদীর ধার দিয়ে। আসার পর ওইখানে একটা শ্মশান ছিল, শ্মশানটির নাম হচ্ছে নুরনগর শ্মশান। সেই শ্মশানের ওখানেই একটি ঘটনা ঘটে, আর সেই ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। সেটা হচ্ছে যে উনি যখন আসছিলেন শ্মশানের ওখানে, তখন ঠিক পশ্চিম আকাশে সূর্যটা গিয়েছে এবং সূর্যটা লাল হয়ে গেছে এবং আলোটা হালকা হালকা আলো পড়ছে শ্মশানের উপরে। এবং শ্মশানে তিনি দেখতে পান যে একটা পিতলের চকচকা একটা বাটির মতো, যেটাতে নাকি সিঁদুর দেওয়া হয়, ওটা চকচক করছে। তখন ভদ্রলোক ওটা দেখার পরে ভাবছেন যে না জানি কোনো মহামূল্যবান জিনিস। তারপরে কাছে গেছেন এবং যাওয়ার পরে উনি নখ দিয়ে ওটা মাটিটা সরিয়ে পুরো জিনিসটা হাতে করে নিয়ে বাসায় আসছেন। এবং আমি আগেই বলেছি যে ভদ্রলোকের ঘরে কিন্তু নতুন বউ ছিল। আর ওটা এনেই আর একটু বলি যে ওই দিন কিন্তু সে মির্জাপুর হাট থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলেন এবং ইলিশ মাছ নিয়ে সহ ওই বাটিটাও তার বাসায় নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তার ওয়াইফকে ওটা দিয়েছেন এবং ওটা সে রাখছিলেন তার ঘরের চালার পাশে একটি ঝোলানো, যে একটা কাঠের ঝোলানো একটা ইয়ে ছিল, ওটার উপরে রেখেছিলেন এবং তার ওয়াইফকে ইলিশ মাছটা দিয়ে দেন এবং দিয়ে বলেন রান্না করার কথা। যাই হোক, তার ওয়াইফ যথারীতি অন্যান্য দিনের মতো নতুন বউ, সে রান্না বান্না করে। খাওয়া দাওয়ার পরে রাত্রে তারা ওদিকে ঘুমানোর উদ্দেশ্যে রুমে যায় এবং দরজা আটকে দেয়। দেওয়ার পরে ওই দিন রাত্রে তাদের যে ঘটনা ঘটে বলতে গেলে আসলে একটু ভয় লাগে, তারপরে বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে তারা বুঝতে পারে যে সামবডি তাদেরকে কেউ ডিস্টার্ব করছে বা তাদের ঘরের চালের উপরে এক ধরনের শব্দ হচ্ছে এবং পাশে বাঁশঝাড় থেকে বাঁশঝাড়গুলো নুয়ে তাদের ঘরের চালের উপর পড়ছে। যাই হোক, প্রথমে তারা ততটা ভাবছে যে হয়তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এই জন্য খুব একটা তারা এই বিষয় নিয়ে চিন্তা করেনি। কিন্তু তারপরে তার ওয়াইফকে নিয়ে সে বাইরে বের হয়ে আসছে। যেহেতু গ্রাম, তখন ওই গ্রামে বিদ্যুৎ ছিল না। বের হয়ে আসছে, আসার পরে দেখে যে আসলে চারিপাশে কেউ কোনো কিছু নাই, বাঁশঝাড়ের মতো বাঁশঝাড় আছে, তাদের মতো তারা আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তারপরে যথারীতি তারা আবার ওখানে চলে যায়। এইভাবে প্রথম রাত্রি তাদের কাটানোর পরে দ্বিতীয় রাতে এই ঘটনার সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে, ওই দিন সারাদিন সে এই ঘটনা কাউকে বলেনি, কারণ সে যেহেতু একটা শ্মশান থেকে কোনো কিছু নিয়ে আসছে, সে ভাবছে যে এটা না জানি কোনো মহামূল্যবান জিনিস, সে কারোর সঙ্গে এটা শেয়ার করতে চায়নি। যাই হোক, দ্বিতীয় রাত যখন আসে সন্ধ্যার দিকে, যথারীতি তারা আবার ঘুমাতে যায়। ঘুমাতে গিয়েই তাদের সেই এটা হয়। সেদিন সম্ভবত আরেকটা কিছু বলি, যে নিশি রাত যেটাকে বলে আর কি, সম্ভবত সেটা ভরা একটা নিশি রাত ছিল আর কি। সেই রাতে প্রচন্ড অন্ধকার এবং গ্রামে তো আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামে সাধারণত 9টা-10টার দিকে একটা ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়ে। এটা ঘটার পরে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন এবং রাত 10টা, 10:30টার দিকে আনুমানিক আর কি ঘটনাটা ঘটতে থাকে। exclusively on arthanar.com. ইটের মতো বৃষ্টি যেমন পড়ে, ঠিক ওই রকম ইট পড়তেছে এবং পুরা টিন গুলো মনে হচ্ছে যে ছিদ্র হয়ে তাদের গায়ের উপরে পড়বে, এরকম একটা মনে হচ্ছে। এবং চারদিকের বাঁশঝাড় সেগুলো এসে পড়ে যাচ্ছে টিনের চালের উপরে এবং দরজাটা মনে হচ্ছে somebody is hitting to the door এবং দরজা ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, তখন ভদ্রলোক আর নিজেকে স্থির রাখতে না পেরে সে তার ওয়াইফ সহ চিৎকার শুরু করছে। এবং আমি আরেকটু বলি যে ওই বাড়িটা ঠিক আমার বাড়ির পাশে। তখন স্বভাবতই গ্রামে তো আপনারা জানেন যে কোনো বাসায় বিপদ বা কোনো সমস্যা হলে গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি এগিয়ে আসে। তখন আমাদের বাড়ি থেকে আমার বাবা, আমার বড় চাচা, আমার ছোট চাচা এবং আরো প্রতিবেশী যারা আছে সবাই উঠে আসছেন। কি হয়েছে হযরত আলী তোমার বাসাতে? বলে এই ঘটনা। সে তার ঘটনা বলতে লাগলো, কিন্তু আসলে কেউ এটা বিশ্বাস করতেছেন না। তো বলে না, আমি গত রাতে ওই ধরনের সমস্যা ফেস করেছি, আসলে আমি বলতে চাইনি, যে কাউকে আগে বলবো না, আগে দেখি, কিন্তু আজকের এই ঘটনাটা এই অবস্থা। তা গ্রামের লোকজন কেউ বিশ্বাস করেনি ঘটনাটা। প্রথমে বিশ্বাস না করার পরে বলছে ঠিক আছে, সমস্যা নাই, তোমরা একটু দোয়া দরুদ পরে শুয়ে পড়ো। যাই হোক, ভদ্রলোক আবার দোয়া দরুদ পরে সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর এদিকের লোকজন আবার যার যার মতো শেষে চলে আসছে। তখন রাত 2টা কি 2:30 বাজে। এই সময় ঘটতেছে মজার কাহিনী।
আবার আগের মতো একই ঘটনা, এবং একটা আওয়াজ হচ্ছিল, সে আওয়াজটা আসলে কি যে ভয়ঙ্কর ছিল আর কি যে কিরকম ছিল, আসলে আমরা তো ভদ্রলোক আমাদেরকে বলছে, তিনি তো কিভাবে শুনেছেন সেটা আমাদের বলতে না, শুধু বলেছেন যে প্রচন্ড ভয়ঙ্কর কিছু আওয়াজ সে শুনতে পাচ্ছেন, এবং ওই ধরনের যে বাঁশঝাড় গুলো তার ঘরের চালের উপর বাড়ি দিচ্ছে, তার দরজাটা ভেঙে ফেলার রকম হচ্ছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে যে এইবারে যে ঘটনা ঘটছে, ইট গুলো যে টিনের চালের উপর পড়ছে এবং দরজায় যে লাথি দিয়েছে, দরজার যে একটা আমরা ওটাকে বলি যে সিরকি আর কি, যেটা খিল থাকে, ওটা ভেঙে গেছে। এবং তখনই সে দৌড়াদৌড়ি করে চারদিকে আবার বের হয়েছে, তার ওয়াইফ সহ বের হয়ে এসে লোকজনকে ডেকে বলছে, দেখো আমাদেরকে তো প্রথমে তোমরা বিশ্বাস করনি, এবার তোমরা দেখো আমার ঘরের দরজা ভাঙা, টিনের চালগুলো দেখো, টিনের চালগুলো যেমন ইট দিয়ে ঢেল দেওয়ার পর ঢেউগুলো মিশে যায় বা যেটাকে ভস্কায় যায় আর কি, যেটা ওইরকম একটা অবস্থা। এবং বাঁশ, কিছু কিছু বাঁশ ভেঙে, মানে প্রচন্ড যে ঝড় হইলে যেমন বাঁশটা ভেঙে যায়, এরকম বাঁশের ঝাড়ে দেয় ভেঙে যায়। তখন লোকজন এই জিনিসগুলো আসলে রিয়েলাইজ করতে পারলো যে না, আসলে সামথিং ইজ রং, কোনো কিছু একটা হয়েছে। তখন যাই হোক, গ্রামে তো তখন বিদ্যুৎ ছিল না, তে হ্যাজাগের প্রচলন ছিল, তখন হ্যাজাগ জ্বালিয়ে চারদিকে লোকজন সবাই বসে আছে যে দেখি তোমার বাসায় আসলে কি হয়েছে, ডাকাতি পড়লো, কি ঘটনা ঘটলো। যাই হোক, তারপরে চারদিকে যখন ছিল, ওই সময় আমার বাবা নিজেও ছিলেন এবং আমার বড় চাচাও ছিলেন, তারা তাদের মুখ থেকে অ্যাকচুয়ালি আমার গল্পটা শোনা, এবং যে ভদ্রলোকের ঘটনা করছে তার কাছ থেকেও তিনিও এখনো জীবিত আছেন, তার ওয়াইফ সহ। তারা চারদিকে আছে এবং মাঝখানে হজরত আলী এবং তার ওয়াইফ আছে, নতুন বউ যেটা আর কি, এই ঘটনার কাছে। কিন্তু ওই সময় যখন লোকজন আছে এবং আলো আছে, কোনো ঘটনা ঘটতেছে না। যাক, এইভাবে রাতটা তাদের শেষ করে, এবং ভোরে হয়। ভোর হওয়ার পরে এই ঘটনার চারদিকে জানাজানি হয়ে যায়। এবং তখন মজার যে ব্যাপারটা হচ্ছে যে হজরত আলীর যে নানি শাশুড়ি ছিলেন, অর্থাৎ হজরত আলীর ওয়াইফের নানি, সে ছিলেন আবার ওই এলাকায় একটু জানাশোনা একজন মহিলা, এবং সে আর কি যাই হোক অনেক জানাশোনা, মানে কোরআন শরীফ সম্বন্ধে তার হয়তো ভালো নলেজ ছিল। এই জিনিসটা তাকে জানানো হলো। জানানোর পরে ভদ্রমহিলা যেহেতু নতুন তার নাতনিকে বিয়ে দিয়েছেন, তাই আর মানে সময় বিলম্ব না করে সে খুব তাড়াতাড়ি তার নাতিন জামাই বাড়িতে আসলেন, এবং এসে হজরত আলীকে জিজ্ঞেস করলেন যে আসলে ভাইয়া তোমার কি হয়েছে, তুমি ঘটনাটা খুলে বলো। তো হজরত আলী প্রথমে সিঁদুরের ব্যাপারটা, মানে সিঁদুরের কোটার ব্যাপারটা আসলে শেয়ার করতে চাচ্ছিলেন না। তিনি ভাবতেছেন যে এটাই মনে হয় মহামূল্যবান কোনো জিনিস, এই মহামূল্যবান জিনিস নেওয়ার জন্যই হয়তো তার কাছ থেকে ওটা। যাই হোক, তারপরে তখন যাকে বলা হলো যে না, তুমি যদি ঘটনা না বলো তাহলে কিন্তু তোমার এই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকবে এবং এই ঘটনা আমরা তোমাকে উদ্ধার করতে পারবো না। যাই হোক, তখন হজরত আলী তার নানি শাশুড়িকে শুধু ঘটনাটা বললো। তার নানি শাশুড়ি তার ঘটনার পর বললো কোটাটা কোথায় আছে, বললো যে ওখানে আছে। নানি শাশুড়ি সে কোটাটা টাচ করার সাহস পেল না, বললো না আমি ওটা টাচ করতে পারবো না। যাই হোক, তারপরে লোকজনকে নিয়ে, সবাইকে নিয়ে বললো যে আমার চাচা এবং আমার বাবা ছিল, তাদেরকে ডাকা হলো, এবং গ্রামে আরো অনেক লোকজনকে ডাকা হলো, তাদেরকে বলা হলো এখন কি করা যায়। তখন ওই ভদ্র মহিলা বললো ঠিক আছে, তোমাদেরকে চারদিকে বসতে হবে এবং যে আসর হয়েছিল সেটা আমি হাজির করব এবং তাদের কাছ থেকে আমি আমার সমাধানটা নিব। যাই হোক, সমাধান করার জন্য ঠিক সন্ধ্যার দিকে সবাই আসলেন, সবাই চারদিকে বসেন, কিন্তু সবাইকে বলা হলো যে এই বাসার একটা, আসলে ভদ্রমহিলা একটা লাঠি দিয়ে চারদিক থেকে ডাক দিলেন এবং পুরো বাসার ভিতরে কাউকে ঢুকতে দিবে না, বাসার বাইরের চারদিক দিয়ে আমাদের লোকজন সবাই ওয়েট করতেছিল এবং আলো ছিল। আর হজরত আলীর ওয়াইফ এবং হজরত আলীর যে নানি শাশুড়ি, তারা ওই বাসার মধ্যে ছিলেন। তখন ওই বাসার মধ্যে থেকে যাই হোক, তখন উনি হাজির করলেন, এবং হাজির করার সময় যে ভয়ানক অবস্থাটা ছিল সেটা হচ্ছিল কেমন, যে ওই বাঁশের ঝাড়ের উপরে যখন মনে হচ্ছে যে যেমন বড় বড় কোনো পাখি বা বড় কোনো কিছু, যেমন বানর যেমন ঝরে গাছের ঝালে ঝুললে যে এক ডাল থেকে আরেক ডালে গেলে যে একটা শব্দ হয়, ওরকম মনে হচ্ছে কেউ এসে সম্ভবত ওই বাঁশে বসছে, ঘরের চালের উপরে ধম ধম শব্দ হচ্ছে, কেউ এসে বসছে। চারদিক দিয়ে আবার বাতাস, যে একটা বয়ে ঝাড়ো হাওয়ার মতো বাতাস, ওরকম বাতাস বলছে। লোকজন সবাই রিয়েলাইজ করতে পারছে যে সামথিং ইজ হ্যাপেনিং। যাই হোক, তারপরে ঘটতেছিল, তখন হযরতের নানি শাশুড়ি তাদেরকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার, আসলে বলো তো তুমি কেন বল। তখন নাকা নাকা কণ্ঠে নাকি হযরত আলীর নানি শাশুড়িকে বলা হয়েছে যে আমাদের শ্মশান থেকে যে জিনিসটা নিয়ে আসা হয়েছে সেটা কেন নিয়ে আসা হয়েছে এবং সেটা যথাস্থানে না পৌঁছানো পর্যন্ত আমরা তোমাদেরকে শান্তিতে ঘুমাইতে দিব না এবং তোমাদের কাউকে শান্তিতে বাঁচতে দেব না। তখন হযরত আলী নানি শাশুড়ি বলেছেন ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তোমাদেরকে তোমাদের চাহিদা মোতাবেক যা যা করার দরকার আমরা করে দেব। যাই হোক, তারপরে তাদেরকে দোয়া দরুদ পড়ার পর ওই জিনিস চলে গেছে এবং পরের দিন হযরতের নানি শাশুড়িকে শর্ত দেওয়া হয়েছে যে সময়টাকে ঠিক নিয়ে আসা হয়েছে সেই সময়টাকে ওইখানে রেখে আসতে হবে, কিন্তু কে রাখবে এই সিঁদুরের কৌটাটা ওখানে, এটাই সবচেয়ে মজার ব্যাপার। যাই হোক, তারপরে হযরত আলী নানি শাশুড়ি ওই রাতটা ওই বাসায় ছিলেন এবং লোকজনের পহরায় ছিলেন। পরের দিন আসলো, এটা হচ্ছে বারটা ছিল হলো সম্ভবত রবিবার।
আর একদিন হাটের দিন আর কি, কারণ বৃহস্পতিবারের ঘটনা শুক্রবার রাত তার কাটা, শনিবারের রাতে ওই ঘটনাটা ঘটে, রবিবারের রাতে তাদের এটা হয়। যাই হোক, পরের দিন রাত্রে সন্ধ্যার দিকে ওইটা রাখতে হবে, কিন্তু হযরত আলী কোনো মতেই স্বীকার হচ্ছেন না যে সে গিয়ে এই সিঁদুরের কৌটাটা ওখানে রেখে আসবে, কারণ সে যে ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে, এই ধরনের ঘটনায় কোন স্বাভাবিক মানুষ ওখানে রেখে আসার মতো সাহস পাবে না বলে আমরা জানা আছে। যাই হোক, তারপরে তাকে তো রাখতে হবেই। তখন হযরত আলীকে অনেক মোটিভেট করা, অনেক কিছু বোঝানোর পর সে মোটিভেট হলো এবং সে স্বীকার করলো ঠিক আছে রাখবে, তবে তার সঙ্গে আমার বড় চাচা, যে তার নাম হচ্ছে মরহুম মুজিবুর রহমান, সে বললো যে আমি ওই মুজিবুর চাচাকে সঙ্গে যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি যাব, কিন্তু শর্ত ছিল যে যে যেমন অবস্থায় নিয়ে আসা হয়েছে, যেভাবে নিয়ে আসা হচ্ছে ঠিক সেভাবে রেখে আসতে হবে। তখন সবাই বললো ঠিক আছে, আমরা ওই শ্মশান, নুননগর শ্মশানের পাশে সবাই দাঁড়াবো, কিন্তু তোমরা যাবা। তখন হযরতের নানি শাশুড়ির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটাতে কিছু দোয়া দরুদ পড়া হলো, পরে হযরত আলীকে বলা হয় তুমি এই লাঠির সঙ্গে রাখবা, তুমি যদি কোনো কিছু ভয় দেখতেও পাও, কোনো কিছু বুঝতেও পাও, কখনো যেন ভুল করে এই লাঠিটা তোমার হাত থেকে না সরানো হয়। আর পাশেই মুজিবর, অর্থাৎ আমার চাচা থাকবেন, আমার বাবা থাকবেন, তারপর আমার পাশের আরো অনেক লোকজন তারা থাকবেন, কিন্তু তারা ওই শ্মশানের কাছে যেতে পারবেন না, তারা দূর থেকে একটা বাঁশের ঝাড় বা বড় ধরনের একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের পাশে থাকবেন, কিন্তু শ্মশানে যেতে পারবেন না। শ্মশানে শুধুমাত্র হযরত আলীকে একাই যেতে হবে। তখন হযরত আলী 1 পা আগায় আর 10 পা পিছায়। তারপরও যাই হোক, হযরত আলীর নানি শাশুড়ি অনেক দোয়া দরুদ অনেক কিছু পরে তাকে দিলে এবং লাঠিটা হাতে ধরিয়ে দিলে, এবং অপর হাতে ছিল সেই সিঁদুরের কৌটাটি। যাই হোক, সিঁদুরের কৌটা নিয়ে হযরত আলী যখন সামনের দিকে যাচ্ছে, তখন কিছু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে চাই। সেগুলো হচ্ছে যে হযরত আলী যখন সামনের দিকে আগাচ্ছে, ঠিক তখনই দেখতে পাই যে কিছু ভয়ঙ্কর কিছু জিনিস আসছে। যেমন সে একটা জিনিস আমি বলতে চাই যে সিংহ যেমন চিড়িয়াখানায় হাউমাউ করে দাঁত বের করে আর সামনের দিকে ওরকম আসতেছিল, তখন হযরত আলীর নানি শাশুড়ির আগের থেকে ইনস্ট্রাকশন করা যে জিনিসটা, সে লাঠি দিয়ে ওটাকে বাড়ি দেওয়ার চেষ্টা করে, ওটা দূরে সরে যায়। তারপরে হযরত আলী ওখানে যায় এবং শ্মশানের সেই কবরটির কাছে, অর্থাৎ আসলে ওই শ্মশানে যেখান থেকে নেওয়া হয়েছিল, ওখানে আসলে এক বামনের ছেলে ওকে বসা অবস্থায় কবর দেওয়া, ওখানে গেড়ে রাখা হয়েছে, পুঁতে রাখা হয়েছিল, এবং ও তার মাথার উপরে সিঁদুরের কৌটা ছিল। ঠিক ওখানে রাখার জন্য দেয়, এর মধ্যে অনেক বাধা বিপত্তি আসে, যাই হোক সেগুলো আমি হাইড করছি। এবং ওখানে গিয়ে যখন সে রাখার সঙ্গে সঙ্গেই এক ধরনের ভয়ানক আওয়াজ প্লাস ভয়ানক দেখে হযরত আলী, এবং দেখো ওখানে রেখেই জাস্ট ভয়ানক এক দৌড় দিয়ে এসে তার নানির শাশুড়ির পায়ের কাছে সে লুটে পড়ে যায়, এবং লুটে পড়ে যাওয়ার পর ওখান থেকে হযরত আসলে একদিনের মতো কোনো জ্ঞান ছিল না। পরের দিন অনেক জ্বর অবস্থায় তাকে নেওয়া হয় এবং তার নানি শাশুড়ির ট্রিটমেন্টে সে বেঁচে আছে। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হযরত আলী এখনো আমাদের গ্রামে আছেন, এখনো আমাদের বাসার প্রতিবেশী হিসেবে আছেন, সে তার ওয়াইফ এবং সেই হযরত আলী খুব ভালো আছেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট বিরতি লাগবে আমাদের, এবং একটা ছোট বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Them. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 12:41। আমরা আরো একটা ঘটনায় যাচ্ছি এবং আরো একবার যাচ্ছি আমরা কায়েফের কাছে। তার পরিচয় আপনারা শুরুতেই পেয়েছেন, আমরা চলে যাব তার কাছে তার দ্বিতীয় ঘটনা জানার জন্য। হ্যালো লিসেনার্স, আই এম কায়েফ এগেইন। তো আসলে বিষয় হচ্ছে আমাদের ওই লালমাটিয়া বাড়িটাকে কেন্দ্র করেই, তো সেই বাসায় তো আসলে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি আমি। আর তার ভিতরে আমার কিছু ব্যক্তিগত কিছু মানে ফিলিংস এর কথা আমি বলতে চাই। যেমন ওইখানে যখন থাকতাম তখন আসলে অনেক আগের ঘটনা। তো আমার বাসার আমি যে রুমে থাকতাম সেখানে আমার বড় ভাই আর আমি থাকতাম, কিন্তু দেখা গেল যে মাঝে দিয়ে আমার বড় ভাই চলে যায় তার পড়াশোনার জন্য, ধানমন্ডি 15 নম্বর চলে যায়। তো তখন আমি একাই ছিলাম বাসায়। তো একা রাত্রে থাকতে গিয়ে আসলে আমি এমন কিছু বিষয়ের সম্মুখীন হয়েছি যেটা আমাকে আসলে এখনো নাড়া দেয়, আমার মনে পড়লে আমার বুকটা এখনো ধুকধুক করে। আমি হয়তো দেখা গেছে বিছানায় রাতে শুয়ে আছি, তো এরকম হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাত অনেক, যখন 1টা 2টা কি 3টা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমি স্পষ্ট কানের কাছে শুনতে পাই মানে 1জন কি 2জন কি 3জন এরকম কেউ কথা বলতেছে, এবং তাদের কথাটা বোঝা যাচ্ছে না আসলে কোন ভাষায়।
মানে তাদের ভাষাটা আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, ইংলিশ, বাংলা না উর্দু না আসলে কি কোন ভাষা, কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতেছে। আবার কথা বলতে বলতে কথার কিছুক্ষণ পরেই টিভি যেরকম ডিশ মানে কানেকশন চলে গেলে, কানেকশন লস্ট করলে যেরকম ঝিরঝির হয়ে যায়, এরকম কথাগুলো তাদের ঝিরঝির হয়ে গেল। এরকম ঝিরঝির হয়ে যায় কথা, কিছুক্ষণ বলে, কিছুক্ষণ বলার পরেই কথা কথা কিছুক্ষণ শোনা যায়, তারপর আবার কথাগুলো ঝিরঝির হয়ে যায়। এটা কেমন, এটা কেন, এটা আসলে এটা কোনো ব্যাখ্যা আমি পাই নাই। এবং আমি এই ব্যাপারটা নিয়ে অনেককে শেয়ার করি যে আপনারা কখনো এরকম কোনো প্রবলেমের বা এরকম কোনো বিষয়ের সম্মুখীন হয়েছেন কিনা, যে কেউ কথা বললে কথাটা আবার ঝিরঝির হয়ে যায়। কিন্তু আমি আসলে এই পর্যন্ত কারো কাছে শুনতে পাই না যে এরকম সমস্যা। তো যাই হোক, এরকম আমি দেখি যে এরকম কয়েকদিনই শুনতে পাই আমি, যে কথা বলে, কথা বলার পরে কথাগুলো ঝিরঝির হয়ে যায়, কথা শোনা যায় না। আবার আমি দেখি যে এরকম রাত্রেবেলা আমি হঠাৎ করে শুয়ে আছি, আমার রুমের দরজা ভিতর থেকে ছিটকানি দিয়ে লাগায় লক করে শুয়ে আছি, হঠাৎ দেখতে পাই আমার ভিতরে যে অ্যাটাচ টয়লেট, মানে কেউ একজন ভিতরে টয়লেটের ভিতরে আছে এবং সে টয়লেট ব্যবহার করতেছে। হয়তো দেখা যায় যে সে গোসল করতেছে কল ছেড়ে, ঝর্ণা ছেড়ে, অথবা টয়লেট ব্যবহার করতেছে। এরকম স্পষ্ট আওয়াজ এবং লাইট জ্বালানো। দ্যাট ওয়াজ সো হরিফিক ইন মাই লাইফ। এবং আমি আসলে তখন বিছানার চাদরের সাথে একদম লেগে যেতাম, আমার ভয়ে সারা শরীর শীতল হয়ে যেত এবং পুরো ঘরটা থাকতো অন্ধকার। ঘরটা দিয়ে বাথরুমের আলোটা, মানে হালকা হালকা আলোটা পুরো ঘরে ছড়ায় যেত। আমি খুবই ভয় পাইতাম এবং আমার শ্বাস ফেলতে আমি পর্যন্ত ভয় পাইতাম, আমার শ্বাস আটকে যেত। আমি এক একটা শ্বাস ফেলতাম এমন ভাবে যেত আমি নিজের কানে শুনতে পাই এবং এটা যেন বাইরে কেউ না শুনে। আমি জোরে শ্বাস ফেলতে ভয় পাইতাম যে যদি কেউ শুনে আমার চেপে ধরে। তো আমি তখন ভয়ে একদম ৮-৬ হয়ে বিছানার সাথে লেগে যেতাম, আমার সারা শরীর মনে হয় কি একদম মিশে যেত বিছানার সাথে, সারা শরীর দিয়ে দর দর করে ঘাম পড়তো এবং প্রচন্ড ভয় পাইতাম। কিন্তু আসলে আমি ভয় পাইছি জীবনে, কিন্তু কখনো এরকম ভয় পাই নাই যে আমি আসলে জ্ঞান হারায় ফেলছি। তো এটা আমি আসলে ফিল করতাম, দেখতাম এরকম যেরকম টয়লেটে কেউ এক্সিস্ট করতেছে। তারপর আবার দেখতাম একদিন এরকম আমি সাহস করে দেখলাম যে বাথরুমে কে গেছে, সাথে সাথে ঝাঁপ দিয়ে উঠলাম, উঠে গিয়ে দরজা খুললাম, বাট দেয়ার ওয়াজন্ট এনিবডি, কেউ ছিল না সেখানে। তো এর পরবর্তীতে এরকম আমি আরো একদিন দেখতে পাই যে আমি এরকম আমি শুনতে পাই, আসলে ঘুম থেকে উঠে সকালে শুনতে পাই আমার বাবা আমাকে বলতেছে, কি রে তোর রাতে কি হয়েছিল, সরি আমার আম্মা আমাকে বলতেছে যে তোর রাতে কি হয়েছিল। আমি বললাম কেন, বলে তোরে দেখতেছি তুই ঘুমন্ত অবস্থায় বাইরে হেঁটে বেড়াইতেছিস, তুই ছাদের উপর দিয়ে হাঁটতেছিস, রেলিং দিয়ে হাঁটতেছিস, তুই গলি দিয়ে, আমাদের বাসার সামনে যে গলি, গলি দিয়ে হেঁটে তুই চলে যাচ্ছিস। আমি বললাম কি বলো এগুলো, আমি তো কিছুই বলতে পারি না। আম্মা বলতেছে তোকে আমি এরকম রাত্রেবেলা যখন বেরোয় যখন আমি বাথরুমে যাই তখন দেখতে পাই যে তুই এরকম রুমের দরজা খোলা, আমি রুমে গিয়ে দেখি তুই নাই, তো নাই, তারপরে দেখি যে তুই বাইরে, তোর খোঁজাখুঁজি করার পর দেখি যে তুই ছাদের উপর দিয়ে হাঁটতেছিস বাড়ির। এবং আমি এমন একটা জায়গায় দিয়ে হাঁটতেছিলাম যেটা হচ্ছে ছাদের একদম কর্নারে, কার্নিশ বরাবর দিয়ে হাঁটতেছিলাম। সো ডেফিনেটলি আই ওয়াজ কন্ট্রোলড বাই সামওয়ান, আদারওয়াইজ দ্যাটস কোয়ার ইম্পসিবল টু মুভিং। কারণ আমি চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় এটা কিভাবে পসিবল, আমি এরকম একটা সরু একটা ন্যারো জায়গা দিয়ে হেঁটে যাব ব্যালেন্স ছাড়া। তো এটা আসলে আমার খুব ভয় লাগতো সকালে শুনে যে এটা কেন হয়। আম্মা বলতেছে তুই একটু, আমি আসলে একটু বেশি সুন্দর ছিলাম বা ফর্সা ছিলাম বলে আম্মা ধারণা করতে হয়তো পরি টরি বা এরকম কিছু হয়তো আমাকে নিয়ে মুভ করে। তো আম্মা ভয় পাইতো যে এরকম আসলে কেউ নিয়ে যে যদি আমাকে মেরে ফেলে বা আমার কোনো ক্ষতি করে, এরকম হয় অনেক সময়, নিয়ে মাটিতে গেড়ে রাখে। তো আম্মা একদিন কাজ করলো কি, আবার দেখতে পেলাম এরকম রাতের বেলা বাইরে ঘুরতেছে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায়। যখন আইনা আমাকে বিছানায় শোয়ায় দেয় আমি ঘুমাই পড়ি, সকালে উঠে বলতে পারি না কিছুই। এরকম 2-3 দিন দেখার পর আম্মা একটা সিদ্ধান্ত নিল যে না, এইভাবে হয় না, ওরে বাইরে থেকে তালা দিয়ে যেতে হবে। তা আম্মা এরকম আমাকে বাহির থেকে গেট দিয়ে তালা দিয়ে চলে যেত। যাওয়ার পরে অনেকে নাকি দেখছে আমি ঘরের ভিতরে হাঁটতাম। তো আসলে এরকম কিছুদিন যাওয়ার পরে আম্মা বলে যে না, তোমার দোয়া কালাম পরে শুইতে হবে। তো পরবর্তী থেকে আমি যখন আয়াতুল কুরসি পরে বা বিভিন্ন দোয়া পরে শুই, আলহামদুলিল্লাহ এই সমস্যাটাই, যে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় ছাদের উপর হাঁটা, রেলিং এর উপর হাঁটা, চিপা দিয়ে গলি দিয়ে হাঁটা, এই জিনিসটা আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে আমি অনেক কিছু ফিল করতাম। এরকম আরেক দিনের একটা ঘটনা, আমি সংসদ ভবনে স্কেটিং করতাম আগে, সকালবেলা স্কেটিং করতে যাইতাম। তো একদিন আমি স্কেটিং করে বাসায় ফিরতেছি সকালবেলা, তখন আনুমানিক 6:30-7টা হবে। আমি বাসার উঠানে আসলাম, তখন কেউ ছিল না। আসলে সাধারণত ভোরবেলা আমাদের বাসায় 30 বছরের রেকর্ডে আমার আম্মাই শুধু তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতো, ফজর নামাজ পড়তে উঠতো এবং সেই শুধু সবার আগে উঠতো। তো আমার আম্মা উঠে নামাজ টামাজ পড়ে, সম্ভবত ইশরাকের নামাজ পড়ে ঘুমায় পড়ছে। আমি 7টার দিকে স্কেটিং করে বাসায় আসছি। আসার পর আমি স্কেটিং এর জুতাগুলো খুলতেছি, স্কেটার গুলো খুলতেছি পা থেকে। হঠাৎ করে আমাদের বাসার আম গাছ থেকে, আমি আমার জীবনে এটা কখনোই ভুলবো না, এটা কতটা মানে অবাক করা হইতে পারে, হঠাৎ করে দেখি প্রচন্ড জোরে একটা ডানা ঝাপটানোর একটা আওয়াজ। তা আমি হঠাৎ করে তাকালাম, আম গাছের দিকে তাকিয়ে দেখি প্রায় দৈর্ঘ্যে 20 ফিট কি এরও বেশি, প্রস্থে 12 থেকে 15 ফিট হবে, একটা সাদা, প্রচন্ড সাদা একটা বকের মতো দেখতে, আকৃতিটা বকের মতো, আসলে এটা কি এটা আমি বলতে পারতেছি না, দেখতে বকের মতো, পা দুটো ঝুলতেছে এবং বিশাল আকারের ডানা,
বিশাল আকারের দুইটা ডানা ঝাপটায় প্রচন্ড জোরে ঝুপঝুপ ঝুপঝুপ করে করে এরকম আকাশ উড়ে গেল আমাদের সেই গাছটা থেকে বেরোয়। আকাশ উড়ে যে একদম আকাশে গিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত মিলাই গেল আমি ততক্ষণ পর্যন্ত তাকায় থাকলাম, এবং আমি তখন ভাবতেছি এটা কি দেখতেছি। আমি তখন ভাবতেছিলাম যেটা বিষয় যে এটা আমি কি দেখতেছি একা নাকি আশেপাশে আরো কেউ দেখতেছে, কিন্তু দেখলাম আসলে তখন কেউ ছিল না। আমার পাশে হঠাৎ করে আমার একটা ওইখানে একটা বাসা ভাড়াটিয়া এসে বলছে, কি ব্যাপার, তুমি কি দেখো উপরে? আমি বললাম, ওই যে দেখেন দেখেন, আপনি দেখতে পাচ্ছেন না? তার মধ্যে জিনিসটা প্রায় দীর্ঘ 1 মিনিট আমি দেখার পরে আকাশে মিলায় যায়, এবং আকাশে মিলায় যাওয়ার আগ পর্যন্ত আমি দেখতে পাই সেই জিনিসটাকে আপনার অনেকক্ষণ। বাবাকে নিয়ে একটা ঘটনা আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে নিয়ে ঘটনাটা আমি এখনই শুরু করতেছি। তো আসলে এটা আমার ফিল করা অনেকগুলো ঘটনার মধ্যে কিছু ঘটনা। তো আমার বাবার একটা ঘটনা আসলে যেটা আমার বাবা এখন এটা সাক্ষী বহন করে বেড়াচ্ছে, এটা তার জীবনের সবচেয়ে বড় কিছু ঘটনার মধ্যে একটা। এবং আমার বাবা আসলে অত্যন্ত সাহসী একটা লোক। আসাদ গেটে, আমি আসলে দোকানের নামটা বলতে চাচ্ছি না প্রাসঙ্গিক কারণে। তা আমাদের একটা এখানে একটা বেকারি ছিল, এটা অনেক পপুলার একটা বেকারি। তো সেখানে আমার বাবা এটা আগে ছিল, আমার বাবা সেখানে রাত্রেবেলা মেনটেন করতো। এটা আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগের ঘটনা। তো বাবা এরকম রাত্রেবেলা সেই দোকান বন্ধ করে যখন সে বাসায় ফিরতো, তখন সে পথিমধ্যে মানে রাস্তাতে অনেক কিছুই ফিল করতো এবং দেখতে পেত। তো সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে, সে যে জিনিসটা দেখতো সেটা হচ্ছে, সে যখন আসতো পথ দিয়ে তখন সে দেখতে পারতো মাঠে মাঠটা হচ্ছে আসাদ গেট নিউ কলোনির মাঠটা আমরা হয়তো অনেকেই চিনি, যেখানে এখন কার পার্কিং হয়। আমি ইন্ডিভিজুয়ালি বললাম যে চেনার জন্য। তো আমার বাবা exclusively দেখতো on সেই মাঠে অনেক ছোট arthanar.com. ছোট মানুষ, যে মানুষগুলোর হাইট সর্বোচ্চ 2 ফিট 2.5 ফিট, এত ছোট মানুষ, পুরো মাঠ ভর্তি মানুষ, এবং সবাই বাজার করতেছে। এটা একটা বাজার, কেউ মাছ, কেউ মাংস, কেউ সবজি, কেউ আলু পেঁয়াজ, এরকম ছোট ছোট মানুষ। তারা সবাই এরকম বিভিন্ন জায়গায় দোকানপাট সাজা সাজা বসে এরকম বিক্রি করতেছে, এবং ওখানে যারা খরিদ্দার, যারা কিনতে আসতো তারাও ছোট। এরকম ছোট একটা মানুষের একটা সমাজ মনে হচ্ছে আমার বাবার কাছে। দূর থেকে যখন হেঁটে যাচ্ছে আমার বাবা দেখতেছে, এবং সে সবসময় ফিল করতো যাতে তার চোখে চোখ যেন কারো না পড়ে, কারণ সে বুঝতে পারতো দ্যাট ইজ নট একটা কোনো স্বাভাবিক কোনো ঘটনা না এটা, এবং এটা অবশ্যই প্যারানরমাল কিছু ব্যাপার। তো বাবা আসলে সাহসী থাকায় আমি এটা সে দেখে কেয়ার করতো না, সে বাসায় চলে আসতো। এবং সে এমনও দেখছে একদিন যে মসজিদে এরকম সেই ছোট মানুষগুলাই, অনেক মানুষ মসজিদে 2:30-3টার দিকে নামাজ পড়তেছে, ছোট ছোট মানুষ। তো এটা আসলে বাবার কাছে খুব বিরক্ত লাগতো যে ছোট মানুষ, সে ধারণা করতো জিন হয়তো অনেক বড় হবে, আকার হয়তো অনেক বড় বড় হয়, কিন্তু সে এরকম ছোট মানুষ দেখতো শুধু। একদিন আমার বাবার জীবনের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা ঘটে যায় সেটা হচ্ছে, আমার বাবা সেই দোকান বন্ধ করে একদিন বাসায় ফিরছিলেন। তো বাসায় ফিরতে গিয়ে সে পথ দিয়ে আসে, যখন সে বাসায় ঢুকবে দরজার কাছাকাছি, বাসার মেইন গেটের, তো সেখানে দেখতে পায় যে একটা সুন্দর করে একটা মহিলা, খুব খুব অ্যাডর্ন করে একটা সজ্জিত হয়ে এসে, খুব দেখলে মনে হচ্ছে আজকে বিয়ে হয়েছে, একদম অর্নামেন্ট সহ, খুব সাজসজ্জা করে বিয়ের শাড়ি পরা সেই মহিলাটা সেখানে বসে আছে। এবং বাবা যেই না মাত্র গেটের কাছে গেছে, অমনি বাবার কাছে কাঁদতেছে, অনেক জোরে জোরে কাঁদতেছে, হেসকি দিয়ে কান্না, অনেক জোরে জোরে কান্না, বলতেছে, ভাই আমাকে আপনি বাঁচান, আমি তো অনেক বিপদে পড়ে গেছি, যে আমার স্বামী আজকে আমার বিয়ে হয়েছে, তো যৌতুক দিতে পারিনি বলে আমার স্বামী আজকে আমাকে রাতেই বাসা থেকে বের করে দিছে। তো আমি আসলে এখন কি করব? আপনি আজকে রাতটার জন্য হলো, আমি তো এই রাতে যাওয়ার মতো কোথাও জায়গা নাই, রাতটার জন্য হলো আপনি আমাকে আসলে স্থান দেন, আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করেন, আমি না হয় সকালে চলে যাব। তো বাবা আসলে হি ওয়াজ আনকনসার্ন, সে আসলে বুঝতে পারে নাই যে এটা এত রাতে বেলা এরকম একটা মানুষ কে, কোত্থেকে আসলো, সে কেনই বা আমার বাবার কাছে সাহায্য চাইছে বাসার সামনে। সে ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিলে, একটা মানুষ সাহায্য চাইতে আসছে, তো এত রাত্রেবেলা বিপদে পড়ছে। তো বাবা কিছু না ভেবেই বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমি থাকার ব্যবস্থা করতেছি বলে বাবা তাকে ভিতরে নিয়ে যায়। এবং বাবা মনে মনে ভাবে, আমার বড় আম্মা যে আমার বাবার নানি, তো সে যে রুমে ঘুমায়, বাবা ভাবলো তাকে সেই রুমেই রাখবে। তো সে বরাবরই আমার নানির রুম সবসময় খোলাই থাকতো, আমার বাবার নানি। তো সে বড় আম্মার রুমে তাকে শুতে দিল এবং তাকে বলল যে আপনি এখানেই ঘুমান, আপনার আমি কিছু লাগলে আপনি সকালে জানায়েন, এই বলে বাবা ভিতরে তাকে রেখে ভিতর থেকেই রুমের সবগুলো জানালা বন্ধ করে দিল, এবং বাইরে এসে বাবা দরজা তালা মেরে দিল, এবং চাবিটা সে সাথে নিয়ে আমাদের ঘরে চলে গিয়ে ঘুমাইতে চলে গেল। বাবা মোটামুটি ঘরটা তালা মেরে চলে গেল, কারণ চিন্তা করলো একটা বাইরের মানুষকে ম্যাচ খেলাতে রাখছি, তো তাকে যদি তালা মেরে না যায়, যদি সামহাও সে কিছু স্টিল করে যদি চলে যায়, চুরি টুরি করে যদি চলে যায়, তাহলে সমস্যা। তার জন্য বাবা বাইরে থেকে তালা দিয়ে ঘরে চলে গেল। তো ইন দ্য মিন টাইম বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যখন সেই বড় আম্মার ঘরে গেল,
বাবা গিয়ে ঘরের তালা খুললো। তালা খোলার পরে যখন দরজা খুললো, দেয়ার ওয়াজেন্ট এনিবডি উইদাউট মাই ফাদার্স গ্র্যান্ডমাদার। সেখানে আসলে আমার বড় আম্মা ছাড়া আর কেউ ছিল না। তো এই ব্যাপারটা আমার বাবা তখন স্বাভাবিকভাবে নিতে পারেনি। নিতে না পারার কারণে তার স্টমাক এবং ভুঁড়িতে ইনস্ট্যান্ট দুটো ছিদ্র হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাকে হসপিটালাইজড করা হয়। তখন সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এবং এটা কোনো স্বাভাবিক মানুষ ছিল না। আসলে এটা একটা চিন্তা করার বিষয়। আপনি যেই মানুষটা তরতাজা মানুষটাকে দেখে একটা রুমে ঢুকে বাইরে থেকে তালা মেরে চলে গেলেন, সকালে এসে দরজা খুলে দেখলেন এখানে কেউ নাই, এটা আসলে একসেপ্ট করাটা খুব কঠিন একটা ব্যাপার, স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো বাবাকে হসপিটালাইজড করা হলে বাবা এরকম অসুস্থ হয়ে পড়ে। হওয়ার পরে তার পেটে এরকম ভুঁড়ি ছিদ্র হয়ে যায়, স্টমাক ছিদ্র হয়ে যায়। ডাক্তার অপারেশন করে। তো তার এই একটা সমস্যার জন্যই তাকে 3-3 বার অপারেশন করা হয়। বাট ডাক্তার পরবর্তীতে জানায় যে আমার বাবার পেটের ভেতরে যে নার্ভ গুলো আছে, যে ডাইজেশন এনজাইম গুলো আছে, ঝিল্লি গুলো আছে, সেগুলো সব কেটে ফেলে দেয়। এবং ডাক্তার কনসার্ন করে এইভাবে যে সে আর কখনোই মোটা হবে না। আমার বাবা অনেক মোটা ছিল এই ঘটনাটার কারণ থেকে, এবং তারপর থেকে আমার বাবা শুকায় যায়। এবং আমার বাবা এখন দেখতে একদমই শুকনা, কিন্তু অনেক সে লম্বা, মানে এত শুকনা যেটা কল্পনার বাইরে। এবং সে আর কখনোই মোটা হবে না, সে যতই খাওয়া দাওয়া করুক। তো আসলে আমার বাবার জীবনের যত ঘটনা, তার মধ্যে এটাই একটা ঘটনা যেটা সাক্ষী এখন আমার বাবাকে বহন করতে হয়। এটা আসলে অনেক দুঃখজনক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমরা আরো একবার জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি এবং মাসুম রয়েছি সাথে। আমাদের সাথে রয়েছে আজকের অতিথিরা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:54। এবং কেমন লাগছে না লাগছে এটা জানিয়ে অবশ্যই আমাদেরকে ইমেইলের মাধ্যমে হোক আর SMS এর মাধ্যমে হোক জানাতে ভুলবেন না। আমাদের কাছে SMS করার নিয়মটি বলে দিচ্ছি। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাকে ইমেইল করতে চান তাহলে bhutfm@radiofurti.fm এখানে ইমেইল করতে পারেন। যদি একটা টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য, ইন্টারনেটের একটা প্রবলেম জন্য আমরা এখন এই মুহূর্তে SMS তেমন পড়তে পারছি না, বাট আপনি SMS আপনাদের পাঠানো SMS সবসময় আমাদের কাছে সংরক্ষিত থাকে। আর যারা আমাদেরকে এছাড়াও আমাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন। এবং ঘটনা কিভাবে পাঠাতে সেটা আমি বারবার করে মনে করি দিই, এই জন্য যাতে আপনাদের ভুল না হয়। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, বিশেষ করে যারা স্টুডিওতে এসে ঘটনা বলতে চান। যারা চান যে আপনার ঘটনাটা পড়ে শোনানো হোক, তারা চাইলে আপনি শুধুমাত্র আপনার নাম এবং ঠিকানা উল্লেখ করে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেসে, আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে আপনার জানা যে ঘটনা, সেই ঘটনার অডিও ক্লিপটি আপনি পাঠাতে পারেন। সুতরাং আপনি আপনার জীবনের সেরা ঘটনাটি, সেটা জানা হোক আর আপনি আপনার এক্সপেরিয়েন্স হোক, সেটা আমাদের পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় থাকলাম। এবং আপনাদের ওপরেই নির্ভর করে আসলে এই সবকিছু, যে কিভাবে হবে, কেমন হবে, সবার কাছে কেমন লাগবে এই এপিসোডটি, স্পেশালি এই এপিসোডটি কেমন লাগছে সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই SMS পাঠাতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন এবং তারপর আমরা ঘটনায় যাব। মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম রঞ্জু। আমি আগে বলেছি যে আমি এখন আমার দ্বিতীয় যে ঘটনাটা সেটি আমাদের শ্রোতাবৃন্দের সাথে শেয়ার করব। আর সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমার বড় আব্বু, অর্থাৎ আমার আব্বার যে বড় ভাই, যেটাকে আমরা সাধারণত বড় চাচা বলি কিন্তু আমরা বড় আব্বু বলি। ওনার নাম ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান। এখন তিনি নেই, তিনি মরহুম আর কি, মারা গিয়েছেন। যাই হোক, তার ঘটনাটা ঘটি, তিনি হাডুডু খেলতেন এবং হাডুডু খেলার জন্য চারিদিকে সুখ্যাতি ছিলেন। এবং আমরা ভাঙ্গুড়া থানা, পাবনা ডিস্ট্রিক্টের ভাঙ্গুড়া থানাতে মুজিবুর রহমান নামটি বললে সবাই বুঝতেন সেই লম্বা 6 ফিট দেহের অধিকারী এবং বিশাল দেহের অধিকারী সেই মানুষটির কথা। যাক, তিনি এক নামে হাডুডু প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন। তা আমার বড় আব্বু হাডুডু খেলতেন। পাশের আমাদের ভাঙ্গুড়া থানাতেই পাটুলিপাড়া নামে একটা ভাঙা আছে, সেটা আমার বন্ধু রাসেলের বাড়ির পাশে আর কি, যে ঘটনাটা, হ্যাঁ, ভবানীপুরের বাড়ি ওর পাশে যে পাটুলিপাড়া গ্রামে, সেই গ্রামে ঘটনাটা ঘটছে। সেখানে হাডুডু খেলার জন্য তাকে নিয়ে গেছিল। যাই হোক, হাডুডু খেলা গ্রামে তো সাধারণত বিকালের দিকে অনুষ্ঠিত হয় এবং খেলা খুব ভালো খেলা হয়েছে। আমার বড় আব্বুর স্কোর খুব ভালো ছিল এবং আমার বড় আব্বুর যে দলটা ছিল সেটা জয়ী হয়েছিল আর কি। যাই হোক, তারপরে খেলার পরে সাধারণত গ্রামে প্লেয়ারদেরকে খাওয়ানো হয় এবং খাওয়া দাওয়ার পরে যাই হোক ওখান থেকে বের হতে হয়। যাই হোক, আমার বড় আব্বুকে বের হতে হইতে ওখানে রাত 10:30 কি 11টার মতো বেজে গিয়েছিল পাটুলিপাড়া গ্রামতে। যাই হোক, ওখান থেকে সবাই রিকোয়েস্ট করেছিল বড় আব্বুকে থাকতে, কিন্তু বড় আব্বুর সঙ্গত কারণে তিনি আর ওখানে থাকতে পারেননি। তখন তার মামার গ্রামের বাড়ি, যেটা নুননগরের উদ্দেশ্যে, তাকে রওনা হতে হয়েছে ওখান থেকে 10:30 কি 11:15 দিকে। যাক, রওনা দেওয়ার পরে ওই পাটুলিপাড়া থেকে ভাঙ্গুড়া বাজার হয়ে মেন্দা গ্রাম হয়ে
তারপরে আমাদের বাড়িতে যেতে হয়। দেখ, মেন্দা গ্রামে যে ঘটনাটা ঘটে সেটাই আমি আপনাদেরকে বর্ণনা করব। সেটা হচ্ছে যখন বরাব্বু ভাঙুরা বাজার ছেড়ে মেন্দা গ্রামে আসছিলেন, মেন্দা গ্রাম দিয়ে আমাদের বাসায় যেতে যে ঘটনা করতে হয় সেটা নদীর পাড় দিয়ে যেতে হয়। নদীর পাড় দিয়ে অর্থাৎ নদীর নিচে পানি, ওই সাইডে উপর দিকে হচ্ছে জঙ্গল প্লাস বাঁশের ঝাড় ছিল। আর পাশেই মজার ঘটনা হচ্ছে উত্তর মেন্দার যে বিশাল একটি গোরস্থান এবং অপোজিটেই ছিল হচ্ছে আপনার মেন্দার শ্মশান ঘাট। আমার বরাব্বুকে আসতে হয়েছে শ্মশান ঘাটের উপর দিয়ে এবং নদীর ওপারে ছিল হচ্ছে গোরস্থানটি। যাক, বরাব্বু যখন গোরস্থান শ্মশান ঘাটটি পার করে আসছেন তখনই তিনি দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো ভেজা, কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো আলামত তিনি পাননি। তিনি ভাবছেন হয়তো এই এলাকায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটগুলো ভেজা আছে এবং তিনি হাসছেন। তখন রাত 11:30 মতো বাজে আর কি। বরাব্বু যখন আসতেছিলেন, আসার পরে দেখেন যে সামনে যে বাঁশঝাড়গুলো আছে সেগুলো নদীর দিকে লুয়ে পড়ে আছে। তখন বরাব্বু ভাবছেন যে হয়তো বৃষ্টি যেহেতু হয়েছে তাহলে হয়তো বাঁশগুলো ভেঙে পড়ে গেছে। তাই তিনি বাঁশটা ওভারকাম করার চেষ্টা, মানে বাঁশটার উপর দিয়ে না গিয়ে ঠিক নদীর পানির কাঁদা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেই বাঁশটি উনি অতিক্রম করছেন নদীর কাঁধে, সাত করে বাঁশটি উঠে পড়ে গেছেন। যখন উঠে পড়ে দেন, বরাব্বু তখন চিন্তা করছে এই ধরনের ঘটনা কেন ঘটলো। যাই হোক, তিনি পূর্বের অভিজ্ঞতার কথা হয়তো চিন্তা করছে যে কোনো ভয়ের বা কোনো ঝামেলা একটা কিছু আছে। যাই হোক, তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন এবং খুবই সাহস ছিল তার, সে কারণে তিনি তিল পরিমাণ বিন্দুমাত্র ভয় পাননি। তখন তিনি চিন্তা করছেন যেহেতু এই ধরনের ঘটনা, তখন সামনে গিয়ে দেখেন আবার বাঁশগুলো সেম, তাকে যাওয়া দেখেই ঠিক সে যখন 5-7 ফিট দূরে তখনই বাঁশগুলো নুয়ে পড়ছে তার সামনে। তখন তিনি কি করছেন, শক্তি সহকারে একটা মানে বাঁশ, ওখানে একটা বাঁশ ভেঙে ফেলছেন। সেটা অনেক বাঁশের ঝাড়ে কিন্তু অনেকগুলো হয়তো মরা বাঁশ বা ছোট বাঁশ থাকে যেগুলো ভাঙা আর কি। যাই হোক, আমার বরাব্বু খুব সহজে সেটি ভাঙছেন এবং লাঠি নিয়ে সামনের দিকে আগানো শুরু করছেন। সামনে যখন বাঁশগুলো নুয়ে পড়ছে ঠিক তখন উনি বাঁশের উপরে যখন ওই আমার বরাবর হাতে থাকা যে লাঠিটি ছিল সেটা দিয়ে টাচ করছেন, বাঁশগুলো শট করে উঠে পড়ে চলে যাচ্ছেন। মানে শুয়ে আছে বাঁশগুলো, ঠিক যখনই টাচ করছে তখনই বাঁশগুলো আবার উঠে চলে যাচ্ছে। তখন আমার বরাবর চিন্তা করছে আমাকে তো আসলে পথটা মনে হয় অন্য পথে আগানো উচিত, এই পথটা সম্ভবত আমার জন্য বন্ধুর হবে। তখন তিনি কি করছেন, ঠিক নদীর কাঁদার মানে নদীর পানি যেখান দিয়ে বয়ে চলে ঠিক ওইখান দিয়ে হাঁটা শুরু করছেন। ওইখানে কিন্তু বাঁশের ঝাড় ছিল না, কিন্তু বাঁশের ঝাড়ের নিচে ওইখান দিয়ে যখনই তিনি পথে হাঁটা শুরু করছেন তখন ঠিক অন্য আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে, সেটা আপনি শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমেই উনি যেটা দেখতে পান যে একটি ঘোড়ার দাঁতগুলো বের করা এবং ঠিক পিছনের 2 পার উপর ভর করে আর সামনের 2 পাটা উঁচু করে আমার বরাব্বুর দিকে আসছেন এবং হি করে দাঁতগুলো বের করে। তখন আমার বরাব্বু আর কি একটু ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পর আমার বরাব্বু চিন্তা করে তার হাতে থাকা যে লাঠি, ঠিক সেই লাঠি দিয়ে ওই ঘোড়াকে পেটানোর চেষ্টা করছে। বাট সত্য কথা কি, সেটা হলো কি যে ওই লাঠিকে আসলে আমরা কোন বস্তুকে যখন কোন টাচ করি তখন কিন্তু ওই রিয়েলাইজ সামথিং, আমরা কিছু বুঝতে পারি যে আমরা একটা বাড়ি দিলাম বা আমরা একটা টাচ করলাম, কিন্তু আমার বরাব্বু কোনো কিছু টাচ বুঝতে পারে না। বাড়ি দিচ্ছে কিন্তু বাতাসের উপর বাড়িটা পড়ছে এরকম বুঝতে পারছেন। তারপর যাই হোক, সেই ঘোড়া চলে যাচ্ছেন অনেক দূরে। আমার বরাব্বু মনে হচ্ছে যে ওই ঘোড়াকে টারাই নিয়ে চলে যাচ্ছেন, বাড়ি দিচ্ছেন কিন্তু বাড়ি লাগছে না, ঘোড়া চলে গেল। এইবার অন্যরকম আরেকটা জিনিস আসলো, সেটা হচ্ছে কি আমার বরাব্বু এই ঘটনার ঠিক 3-4 বছর আগে আমাদের গ্রামে একটা বড় মাঠের মধ্যে একটা চিতাবাঘ মেরেছিলেন। ঠিক সে চিতাবাঘের মতো তার সামনে হয়ে ওই রকম লাফায় আমার বরাব্বুর উপরে আক্রমণ করে চলে আসতেছে। তখন যখন এর বরাব্বুর উপর আক্রমণ করেছিল, বরাব্বু তখন কি করছে, ওই লাঠি দিয়ে চিতাবাঘকে বাড়ি দেয় যথারীতি আগের নিয়মে, কিন্তু আসলে ওই বাড়ি একবারও লাগতেছে না। এরকম করতে করতে লাস্টে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের বাসায় একটা কুকুর ছিল, সেটা হচ্ছে আমার দাদির একটা কুকুর ছিল। সেই কুকুরটা অনেক সুন্দর ছিল, অনেক বড় আকারের ছিল। এই কুকুরটা চলে আসছে। তখন আমার বরাব্বু ভাবছে যে হয়তো আমাকে বাঁচানোর জন্য এই কুকুর, কারণ আপনারা তো হয়তো সবাই জেনে থাকবেন যে কুকুরগুলো কিন্তু খুব অবিডিয়েন্ট হয় এবং তারা প্রভুর কথা মতো শুনে। তো বরাব্বু ভাবছেন যে যাই হোক আমার একটু সাহস বলে আমার বাড়ির কুকুর, তার আমার বাড়ির কুকুর এসে আমার বরাব্বুর সামনে গড়াগড়ি পারতেছেন। কিন্তু গড়াগড়ি পারার পরে যে ঘটনা ঘটেছে, গড়াগড়ি পারার পরে তোমার বরাবর টাচ করতে যাচ্ছেন কিন্তু কুকুরকে টাচ করা যাচ্ছে না, টাচ করেন কিন্তু কুকুর দূরে চলে যায়, টাচ করেন কুকুর চলে যায়। তখন আমার বরাবর বুঝতে পারছেন যে না, আসলে এটা আমার বাড়ির কুকুর না, এটা হয়তো আমাকে ভয় দেখার জন্য। যাই হোক, সে ওইখান থেকে আর একটু ভয় পেয়েছে যদিও, কিন্তু তাকে সে ভাবছে আমাকে আই হ্যাভ টু অ্যালাইভ, মানে আমাকে তো বাঁচতে হবে, সে চিন্তা ভাবনা করছে। যাই হোক, সে চিন্তা ভাবনা করে সে সামনের দিকে চোখ বুঝে একটু আগানোর চেষ্টা করছে, কিন্তু আগানোর পরে যে জিনিসটা সে দেখতে পায়, একটা ভাল্লুক মানে ফ্লাই করে আসছে, মানে ভাল্লুক কিন্তু তার নিচের দিকে কোনো পা নেই।
কালো ভাল্লুক চকচকে দাঁত বেয়ে তার দিকে হি হি করে যখন আসছে বরাবর, তখন ভয় পেয়ে, আর ভয় মানে খুব বেশি ভয় পেয়েছে, এবং তখন সে ডিসিশন নিছে যে আমি যদি বাঁচতে হয় তাহলে আমাকে এখন দৌড় দিতে হবে। এবং দৌড় দেওয়ার জন্য তার আগে সে কাজটা করছে, বরাবর পরিহিত ছিল লুঙ্গি, গ্রামের লোকজন সাধারণত লুঙ্গি পরে, সে লুঙ্গিটা পিছন দিক থেকে সে বাঁধছে আর কি, গ্রামের ভাষায় যেটাকে আমরা বলে থাকি কাঁচা আর কি। সে দেওয়ার পরে সে ওইখান থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে আমাদের গ্রামের পাশে গ্রামে যেটা আসে নাসির মেম্বারের বাড়ি, সে নাসির মেম্বারের বাড়ি পর্যন্ত চলে গেছে, এবং নাসির মেম্বারের বাড়িতে যে গেট করা বাড়িতে অনেক নক করছে, বাট আনফরচুনেটলি আমার বড়ব্বুকে হেল্প করার মতো কোনো লোকজন বা কোনো কিছু বের হয়ে আসে নাই। মানে বড়ব্বু অনেকজনকে অনেক ডাকছে বা অনেক কিছু নাসির ভাই করে কল করছে, বাট নোবডি, কেউ তার কথায় সাড়া দেয়নি। তখন বড়ব্বু চিন্তা করছে তাহলে কি আমি নদীটা সাঁতার দিয়ে পার হবো নাকি খেওয়াঘাট দিয়ে দূরে যেতে হবে। যাই হোক, সে নদীটা তখন হয়তো সে আল্লাহ পাক তাকে হয়তো ওই সময় বাঁচানোর জন্য সে আর কি নদীতে সাঁতার দেয়নি, সে ওইখান থেকে দূরে দিয়ে আমাদের খেওয়াঘাট দিয়ে পার হয়ে আসছে, এবং খেওয়াঘাট দিয়ে পার হওয়ার সময় নৌকাতে পার হয়ে এসে বাসায় আসছে, এবং সে বাসাতে আসলে যে সে কিভাবে আসছে সে পরে বর্ণনা করতে পারেনি। দৌড়া এসে আমার দাদির যে রুমটা ছিল, মানে আমার দাদির ঘরটা আলাদা ছিল, বরাবর ঘর আলাদা, দাদির ঘরের সামনে সে থাম করে একটা শব্দ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার দাদি, আর এদিকে আমার বড় মা তো ছিল যে আজকে তো সে আসবে, সেজন্য সে চাচনা ছিল, আমার অনেক লোকজন চাচনা ছিল। ওটা দেখে যে সবাই মিলে যখন আলো, তখন তো বিদ্যুৎ ছিল না, বের করে দেখে যে আমার বড় বউ আমার দাদির রুমের সামনে পড়ে আছে, এবং তাকে দেখে পরবর্তীতে পানি টানি দিয়ে ইয়ে করা হয়, এবং পরেতে তার সেন্স আসে, এবং সেন্স আসার পর আমার বড় বউ তার কয়েক বছর পরে আর কি সে মারা যায়। তো থ্যাংক ইউ এভরিবডি, আপনার ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের মোটামুটি অনেকগুলো ঘটনা আপনাদেরকে শোনালাম, এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগছে। আর আমরা পরবর্তী ঘটনা যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে, এবং এর মাঝখানে আমরা আবার নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:14। আমি জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আবারও আপনারা শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। And now listeners can get the Booth FM tune as their caller tune, my tune from Airtel. Booth FM tune কোডটা আপনাকে মনে রাখতে হবে, and the code number is 92125, যেটা মাসুম এখন প্লে করছে। যদি এটা আপনি আপনার caller tune বা my tune হিসেবে সেট করে ফেলতে চান, and you can activate it by sending SMS. জাস্ট আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125, এবং SMS টি সেন্ড করতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আপনারা যারা আমাদের SMS করছেন এবং SMS করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনারা যারা আমাকে ইমেল করতে চান, তারা ইমেল করতে পারেন, এন্ড দ্য ইমেল অ্যাড্রেস ইজ boothfm@radiofurti.fm। আমি স্পেলিংটি জানিয়ে দিচ্ছি। স্পেলিংটি ভূত এফএম, অর্থাৎ BHOOTFM@RADIOFOORTI.FM। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের একসাথে এই মুহূর্তে একজন নতুন অতিথি জয়েন করেছেন। তার ঘটনায় আমরা যাব, এবং আপনি প্লিজ আপনার নাম বলবেন, এবং তারপরে আপনার নাম বলবেন এবং কোথা থেকে এসেছেন সেটা জানিয়ে তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ বেলাল হোসেন বাদল বলছি। আমি কুড়িল চৌরাস্তা থেকে এসেছি। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনাটি। আমি তখন তৃতীয় কি চতুর্থ শ্রেণীতে পড়ি। ঘটনাটি ঘটে আমার নানা বাড়িতে। তো আমি যখন, আমার নানা বাড়ির পিছন সাইডে ছিল বন, এবং বনের মধ্যে ছিল বড় বড় দেবদার গাছ এবং গাব গাছ। শুধু দিনের বেলাতেও বনটার মধ্যে বেশ অন্ধকার থাকতো। আমরা যারা ছোট ছিলাম তারা কেউ ওই বাড়ির পিছন সাইডটাতে কখনো যেতাম না। তো একদিন সন্ধ্যার কিছু সময় আগে আমার মামা আমাকে বললো যে চল, ওই জাল পাতা হয়েছে, ওইখান থেকে আমরা মাছ ছাড়িয়ে নিয়ে আসি। তো
তে মামা বলাতে আমার মনে একটু সাহস হলো, বললাম ঠিক আছে চলেন যাই। তো আমরা যখন ওই বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনও বনের মধ্যে একটা উইয়ার্ড পরিবেশ, কেমন একটা ঘুমটে ভাব, তখনও ভয় ভয় লাগছিল, কিন্তু মামার সাথে থাকাতে অতটা মনে হচ্ছিল না। তো বনের শেষ প্রান্তে ওই আমাদের যে ওই বিলটার শুরু, তো মামা জাল থেকে মাছ ছাড়াচ্ছে, আমি বনের পাশে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ পিছন থেকে আমার নাম ধরে ধরে কোনো একটা মহিলা কণ্ঠে আমাকে ডাকছিল। তো আমার নাম ধরে ডাকাতে আমি ভাবলাম যে আমার পরিচিত কেউ হবে হয়তো। তো আমি পিছন ফিরে তাকায় যে দৃশ্যটা দেখলাম, আসলে সে দৃশ্যটা বলে বোঝানোর মতো না। আমার সেই দৃশ্যটা যখন মনে হয়, তখন আমার শরীরের লোম এখন দাঁড়িয়ে বোঝায়। একটা বৃদ্ধ মহিলা, তার চুলগুলো ছিল সাদা, সে কালো একটা আলখাল্লার মতো পোশাক পরা, আর মুখটা ছিল একটা বেগুনকে পোড়ালে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। আমি দৃশ্যটা দেখে আর ঠিক থাকতে পারি না, আমি দৌড়িয়ে পানির মধ্যে নেমে যাই এবং তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। পরে যখন আমি নিজেকে আবিষ্কার করি, দেখি আমার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আর আমার নানি কবিরাজ, তিনি আমাকে ঝাড়ফুঁক করছেন। তো এর কিছুদিন ধরে আমি বেশ অদ্ভুত আচরণ করি, যেমন আমি যখন রেগে যেতাম তখন আমি নিজেই নিজের শরীর কামড়াতাম, বাড়িঘর বেড়ে বাড়াতাম, এবং আমাকে যে কবজগুলো দেওয়া হতো, আমার নানি যে কবজগুলো দিত, আমি কি করতাম, ওই চোখা কিছু পেলে কবজের ভিতর থেকে সবকিছু বের করে ফেলতাম। আমি বুঝতে পারতাম যে এই কাজগুলো আমি করছি, কিন্তু কেন করছি, কি কি কারণে করছি, এটা আমি বলতে পারতাম না। ডিয়ার লিসনার, এটা ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা অনেকেই দেখতে পাই যে আমাদের সাথে এখানে মানে এসে ঘটনা শেয়ার করেন, এবং অনেকেই আবার আসতে পারেন না। দেখা যায় যে অনেকেই ঢাকায় হয়তো বসবাস করেন না, অনেকে দেশের বাইরে থাকেন। তো অনেকে আমাদেরকে ইমেল করেন এবং অনুরোধ করেন ঘটনা পড়ে শোনানোর জন্য। তেমন একটি ঘটনা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি আদনান আহমেদ, বাড়ি সিলেটে। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। ভূত এফএম আমি মিস করি না। অনেকদিন ধরে আমার একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট ইমেল করা হয়নি, আজ করলাম। আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা হলো, লাস্ট ইয়ার বর্ষাকালে আমি আমার ফ্রেন্ড নয়ন ঠিক করলাম যে নৌকা নিয়ে বিলে ঘুরতে যাব। আমাদের গ্রামের পাশে একটা বিল আছে। একদিন বিকেলে আমরা একটা নৌকা নিয়ে দুজনে কাউকে না বলে লুকিয়ে চলে গেলাম। ওইখানে যেতে হয়েছিল এবং আমার মানে এটা মনে হলে এখন আমার ভয় শরীরটা কেঁপে ওঠে। এবং পানিতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমি নৌকার পাশে, আমি নৌকার এক পাশে, নয়ন নৌকার আর এক পাশে। নৌকা নিয়ে আমরা কিছু দূর একটু আড়ালে চলে যাই। হঠাৎ আমার চোখে ভেসে উঠল একটা নৌকা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম আশেপাশে কোনো নৌকা নাই। ভাবলাম হয়তো এমনি। আমি ফুল তুলতে লাগলাম। ঠিক 10টার মতো ফুল তুলেছি। দেখতে অনেক সুন্দর লাগছিল। একটু পর আবার মনে হলো যে আরেকটি নৌকা আমাদের পাশ দিয়ে চলে গেছে, অথচ কোনো মানুষ নাই। তাকিয়ে দেখি সত্যি কোনো মানুষ নাই, নৌকা চলছে। আমি নয়নকে বললাম, দেখ নৌকাটাতে কোনো মানুষ নাই। ও বলে, কই দেখিনি তো। আমি বললাম যে ফান করিস না। নয়ন বলে, সত্যি দেখিনি। আমি ভয় পেয়ে বললাম, চল ফিরে যাই। বলে, আমরা নৌকা নিয়ে ফেরার পথে কিছু দূর আসার পর বুঝতে পারলাম যে স্রোতের তালে আমাদের নৌকা পেছনের দিকে চলে যাচ্ছে। আমরা একটু এগুলে আবার পিছনে ফিরে যাই, অথচ বিলে কোনো স্রোত নাই। আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। অনেকক্ষণ ট্রাই করি, বাট কিছুই হয় না। ঠিক আগের মতো পিছনে ফিরে যাই। হঠাৎ দেখি আমাদের গায়ের দুজন লোক বাড়ি ফিরছে। ওনারা বললেন, তোমরা এখানে কি করো? আমি বললাম যে আমরা নৌকা নিয়ে যেতে পারছি না। একজন লোক আমাদের নৌকায় এসে তিনি নৌকাটাকে নিয়ে আমাদের সাথে এলেন। এর মধ্যেই আমরা ভয়ে জমে গেছি। তখন এরকম কিছু হলো না। আমি ভুল করে নৌকাতে ফুলগুলো ফেলে এলাম। বাড়ির রাস্তায় দেখি ওই ফুলগুলো পড়ে আছে। আমি ধরতে চাই, বাট নয়ন বাধা দেয়। আমি আবার বাড়িতে চলে এলাম এবং নয়ন তার বাড়িতে চলে গেল। রাতে নয়ন আমাকে ফোন দিয়ে বলল যে তার নাকি অনেক জ্বর উঠেছে। আমি বলি যে ও কিছু না,
বলে ফোন অফ করে ঘুমোতে গেলাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে আমার পাশে দেখতে পাই ওই ফুলগুলো যেগুলো আমি নৌকাতে ফেলে এসেছি সেখানে পড়ে আছে। আমি প্রচন্ড ভয় পাই। রুমের লাইট অন করে বিছানার দিকে তাকাই, তখনও ফুলগুলো আর দেখতে পাই না। ভাবলাম মনের ভুল। ওয়াশরুমে গেলাম, গ্লাসের দিকে চোখ পড়তেই দেখি আবার ফুলগুলো। আমি বুঝলাম যে কিছু একটা হচ্ছে। সারা রাত রুমের লাইট অন করে ঘুমিয়েছিলাম। যাই হোক, ভয়ে ভয়ে রাত কাটে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে অনেক জ্বর। যখন একা হই তখনই ওই ফুলগুলো দেখতে পাই। সবার কাছে ঘটনাটি বলি। তারা বলেন যে কেন ওই বিলে গিয়েছিলাম, ওই বিলে কিছু প্রবলেম আছে। কিন্তু কেউ জানে না কারণটা কি। পরে আমি আর নয়ন একজন হুজুরের কাছে গিয়ে ঘটনাটি বলি। তিনি আমাদের ফু দিয়ে বলেন কিছু হবে না। তারপর আর কিছুই হয় নাই। এখন ভালো আছেন তারা। এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আদনান আহমেদ। আদনান আহমেদ, আপনি যেভাবে পাঠিয়েছেন শব্দগুলো পড়তে খুব কষ্ট হয়েছে, স্পেস ভুল জায়গায় পড়েছে, এরকম একটা ঝামেলা হয়েছে এই মানে আপনার লেখাতে। তো সবাই যারা ঘটনা পাঠাবেন তারা প্লিজ এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি আপনি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখুন, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেল অ্যাড্রেস লিখে রাখুন, অথবা মনে রাখুন bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের অতিথির কাছে আপনার নাম বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ। থ্যাংক ইউ রসুল ভাই। আমি আইমন ফ্রম মহাখালী। আমি একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আজ থেকে আরো 5-6 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আসলে একটু ডিটেলস বলতে হবে। আমরা আসলে ট্যুরে যাব টাঙ্গাইলের একটি জায়গাতে। তো ওখানে ট্যুরে যাওয়ার পিছনে আমাদের প্ল্যান ছিল, Exclusively on arthanar.com. পরে চেঞ্জ হয়ে যায়। প্রথমে প্ল্যানটা ছিল এইভাবে যে আমরা আসলে, আমার এক ফ্রেন্ড খুব লাভ করতো একটা মেয়েকে, ওকে নিয়ে চলে যাবে বা ওদের ওরা একটা বিয়েতে আবদ্ধ হবে, এই টাইপের একটা প্ল্যান ছিল। পরবর্তীতে মেয়েটা আসলে ওর সাথে একটা ব্রেক করে ফেলে, মেয়েটার আর যাওয়া হয় না। তো সাডেনলি মেয়েটা ওই দিনই চলে যায় তার বোনের বাসাতে। তো দেন আমরা, আমার ফ্রেন্ডের খুব মন খারাপ ছিল, আপসেট ছিল, তার আসলে খুবই এই ব্যাপারে মন খারাপ ছিল। তো আমরা যাই হোক বুঝিয়ে টুঝিয়ে যে ব্যাপার না, হয়তো পরবর্তীতে কন্টাক্ট হবে, চল আমরা ঘুরে আসি, আমাদের ট্যুরটা সাকসেসফুল, যাই মাইন্ড ফ্রেশ হবে। তো আমরা আসলে মেন্টালিটি একটা স্যাটিসফ্যাকশনের জন্য পরবর্তী প্ল্যান নেই এবং আমরা চলে যাই টাঙ্গাইলের দোল্লা একটি জায়গাতে। সেখানে আমরা 2 দিন থাকি। প্রথম দিন আমাদের যেতে যাওয়ার পর খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, এখানে ফ্রেন্ডদের নিয়ে ঘোরাফেরা, এইভাবে শেষ হয়। তো পরের দিন আমরা খুব আর্লি ওখান থেকে বের হই, আর্লি ঘুরতে বের হই। এবং ওখানে আমার এক ফ্রেন্ড আগে থেকেই এবং ওখানে পড়াশোনা করছে, ওখানে তার হোস্টেল থেকে পড়াশোনা করতো। তো ওর হোস্টেলটা ঘুরবো এই ছিল প্ল্যান। সকাল 10টার দিকে বের হই। বের হয়ে হোস্টেল পর্যন্ত যেতে যেতে আমাদের প্রায় অনেকটা টাইম লেগে যায়, কারণ এক গ্রাম থেকে আরেক গ্রাম, তো এই জন্য আসলে টাইমটা একটু বেশি লাগে। তো গ্রামটা এমন যে আমি এক গ্রাম শেষ করলাম, পরবর্তী আরেকটা গ্রামে যেতে হলে একটা চরের উপর দিয়ে যেতে হয়, চরের বিশাল চিকন রাস্তা। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রোদের মধ্যে প্রায় তখন 11:30, 12টা, ঠিক এই টাইম। তো ওই গ্রামটা যখন আমরা মানে ঢুকি, জাস্ট গ্রামের ভিতরে প্রবেশ করি, তখন টাইমটা 12:10-15 এই টাইমটা। গ্রামের শুরুতে একটা বট গাছ, ওইখানে ওই বট গাছের নিচ দিয়ে আমরা ঢুকতেছি গ্রামে। তো ঢোকার সাথে সাথে মানে আমি হোঁচট খেয়ে যাই একটা বট গাছের শিকড়ের সাথে, হোঁচট খেয়ে দাঁড়িয়ে যাই। তখন আমার ফ্রেন্ডটা বললো, মানে আমার অনেক ফ্রেন্ডাই, ওরা কিছু সামনে একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, বললো যে বাধা খেলে দাঁড়াতে হয় না। আমি যেটা ছোটবেলা থেকে শুনছি যে বাধা খেলে দাঁড়াতে হয়, বাট ওই দিন ওর কাছে শুনে আমি একটু অবাক হইলাম, যে ঠিক আছে দাঁড়ালাম না। তো সামনের দিকে ঘুরতে থাকলাম। তো সামনে যাচ্ছি গিয়ে আমরা হোস্টেল ঘুরলাম। হোস্টেলের পাশে বাজার ছিল, বাজারে আমরা মালাই খেলাম, খুব মজা টজা করে। ঠিক 12:30 বা 1টা-1:30টার দিকে এই টাইমটায় আমরা একটা পাশেই কাঠবন ছিল, বিরাট ফরেস্ট কাঠবনে গিয়ে বসি আর কি। কাঠবনের মাঝখানে ঢুকতেই প্রায় 15-20 মিনিট সময় লাগে, মানে এত বড় কাঠবন, সেন্টারে যেতে অনেকটা টাইম লাগে। তো আমরা প্রায় সেন্টারে চলে গেলাম, কাঠবনের মাঝখানটায় আমরা বসলাম, প্রায় 8 জন ফ্রেন্ড আমরা বসে আড্ডা দিচ্ছি। ঠিক ওই টাইমটাতে তো আমার যে ফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড চলে গেছে, যাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, পরবর্তীতে যাওয়া হয়নি,
ওর ভিতরে এমন কিছু ব্যাপার শুরু হলো, মানে ঘটনা ঘটা শুরু করলো। আমরা আসলে ওই টাইমটাতে খুবই ভীত হয়ে যাই। তো ও, হঠাৎ করে বলতে লাগলো যে বসে আছি আমরা সবাই গোল হয়ে, আড্ডা দিচ্ছে, নাস্তা নিয়ে গেছি, দুপুরে কিছু খাবো, ওখানে তেলের ভাজা পোড়া কিছু ব্যাপার ছিল। তো এই ব্যাপারটা ওর মধ্যে খুব কাজ করছে। তো ও হঠাৎ করে বলতেছে, প্লিজ তোরা এখান থেকে উঠে আয়, তো এখনই এই মুহূর্তে এখান থেকে উঠ। তো আমরা ফ্রেন্ডটা খুব ফেড আপ যে কি ব্যাপার, এখান থেকে উঠবো, একটা আড্ডা দিই, কিছুটা সময় টাইম পাস করি। তো না, এখনই উঠতে হবে, প্লিজ তোরা যেভাবে হোক আমাকে ধর, তোর সবাই সবাইকে ধরে রাখ, বাট আমার সাথে যাতে সবার কানেক্ট থাকে, এইভাবে মানে হাতে হাত দিয়ে সিরিয়ালি একসাথে। তো আমরা আরো বিরক্ত হয়ে যাই, তোর ব্যাপারগুলো আসলে তুই এইভাবে করে হাঁটবো। ফরেস্ট বনের আবার ভিতরের গাছগুলো সারিবদ্ধ ভাবে ছিল, 1 হাত ডিস্টেন্সের গাছগুলো। তো ওইভাবে নর্মালি একজনের হাত ধরে ধরে হাঁটাও এখানে মানে পারতেছিলাম না হাঁটতে। তো আমরা উঠে হাঁটা শুরু করলাম, হাঁটতে পারতেছি না, গাছের সাথে হাত বেঁধে যাচ্ছে। তো ওর যেভাবেই হোক ওখান থেকে মানে বন থেকে বেরোনোর একটা টেন্ডেন্সি ওর কাজ করতেছে, যে আমাকে যদি বন থেকে তোরা বের না করিস, আমাকে নিয়ে যাবে, আমাকে কেউ নিয়ে যাবে, আমি মরে যাব, তোরা কি চাস এটা? ওইভাবে আমাদের বললো। তো বললো, এটা কি কি আর সম্ভব, তুই এখান থেকে চলে যাবি, আমরা তো এটা চাইও না। ও বললো, না তুই যেই করি হোক আমাকে এখান থেকে ব্যাক কর, চল আমরা ব্যাক করি। তো আমরা প্রথমে যে গ্রাম দিয়ে ঢুকতেছিলাম, ওই গ্রামের ভিতরে যাওয়ার সময় মানে ওই বনের ভিতরে যাওয়ার আগে একটা মণ্ডপ ছিল, হিন্দুদের মণ্ডপ। এবং ওই টাইমে লাইক পূজা চলছিল, দুর্গা পূজা টাইপ। তো খুব মণ্ডপের ঢোলের সাউন্ডের বাড়িগুলো আসছিল আমাদের কানে, মণ্ডপের ঢোলের বাড়িগুলো এমন ভাবে সাউন্ড আসছিল, খুব ওই সময় মানে ভীত হয়ে আমরা যাচ্ছিলাম। তো ওর ব্যাপারগুলো এরকম হচ্ছে যে ওর ফ্রেন্ডও গার্লফ্রেন্ডও হিন্দু ছিল, ওর ব্যাপারে এই ব্যাপারটা হেভি ক্রিয়েট করছে। তো যাই হোক, আমরা নর্মালি ওখান থেকে বের হলাম বন থেকে। ও এই ব্যাপারটা স্বপ্ন দেখেছিল, স্বপ্নে এই ব্যাপারটা ওর সত্যি হয়ে গেছে, যে এই ফরেস্ট বন, কাঠ বন, ওর গার্লফ্রেন্ড মিসিং, এই ব্যাপারগুলো স্বপ্নে দেখেছিল। যাই হোক, এই জন্য ও বেশি ভয় পাইছে। ওকে নাকি নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটা খুলে শেয়ার করলো। যখন নাকি আমরা বন থেকে বের হয়ে বাসার দিকে ব্যাক করলাম, ওই গ্রাম থেকে আমরা যে গ্রামে ছিলাম ফ্রেন্ডের কাছে, ওই গ্রামে আসবো, ব্যাক করব, ঠিক ওই মুহূর্তে সবাই মানে রিক্সা নিলাম আমরা, যে এবার আর হাঁটবো না, রিক্সা দিয়ে যাই, হেঁটে আসছি, এবার রিক্সা দিয়ে যাবো যাওয়ার সময়। তো দুইজন করে আমরা রিক্সা উঠলাম, 8 জন ফ্রেন্ড ছিলাম, 4টা রিক্সা। তো ওরে আমার সাথে দিল যে তুই একটু ম্যানেজ কর, ও ব্যাপারটা আসলে অন্যভাবে নিতেছে, ওরে হয়তো কিছু ক্রিয়েট করছে বা কিছুতে ধরছে, ও এইভাবে নিতেছে, তুই একটু যেমনিও করে ম্যানেজ কর। মানে সবাই মানে আমাকে ওইভাবে ওরে ম্যানেজ করতে দিয়ে মানে আমাকে ওরে ধরায় দিছে। ঠিক আছে ফ্রেন্ড, ওরে ফালায় দেওয়া যাবে না, বা ওরে ভয় পেলেও প্রবলেম। তো আমি ওর সাথে রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে যখন নাকি গ্রাম ছেড়ে ওই গ্রামের দিকে যাচ্ছিলাম, ফ্রেন্ডের বাসার দিকে, তখন ও কিছু ব্যাপার বলতে লাগলো, যেমন ব্যাপারগুলো তুই কি খেয়াল করছোস যে আমি এরকম কেন করতেছি? আমি বলি, না এরকম কিছু না, ব্যাপারটা নর্মাল, এরকম হইতে পারে, তোমার আসলে ব্যাপার ওরেও হয়তো মিস করতেছ অনেক বা এই কারণে। না ব্যাপারটা তা না। তো আমি আরো অবাক হয়ে গেলাম, কি তাহলে ব্যাপারটা, মানে ও আমার সাথে রিক্সায় তখন বসে আছি, শেয়ার করতেছে। বলে, দেখ আমি আমার কাছে কেন মনে হইতেছে যে সামনে আরো কিছু ঘটনা ঘটতে যাবে, তুই একটু প্রিপেয়ার থাক। তখন আমি আরো বেশি হয়ে যাই যে আসলে কি প্রিপেয়ার থাকবো। বলতেছে, সামনে একটা রিক্সা আসবে, রিক্সা 2 জন লোক বসা থাকবে, হাতে নতুন টিভি কেনা থাকবে। ঠিক তার 2-3 মিনিট পরেই ওই কথা বলতে বলতেই আমার সামনে দিয়ে মোড় ঘুরে একটা রিক্সা সামনের দিক থেকে আসতেছে, 2টা লোক, নতুন টিভি কেনা। তো আমি তখন খুবই মানে আসলেই তখন আমি ভীত হয়ে গেছি, এতক্ষণ আমি কিছুই মনে করিনি ব্যাপারটা। তো এমন না যে ব্যাপারটা ও রিক্সা দিয়ে আসতে দেখছে লোকটাকে, ব্যাপারটা এমনও না। তো তারপর থেকে আমি ওরা আরো বুঝাইতে থাকি যে আসলে হয়তো এরকম হয়েছে, তুমি এটাও মনে হয় স্বপ্নের মধ্যে ছিল। বলে, না এটা আমি স্বপ্নে দেখিনি। তো আমরা যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তখন বাকি যে 3টা রিক্সা আমাদের সামনে ছিল। তো আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই, যে আমাদের রিক্সাটা একটু মাঝখানের দিকে রাখেন, ওদের 2 রিক্সার মাঝখানে রাখেন। তো লোকটা বলতে বলতে রিক্সা টানতে টানতে ওদের 3টা রিক্সা ক্রস করে একবার সামনে চলে গেছে। এত জোরে রিক্সা টানছে, তখন হয়তো ফিল করি নাই। পরবর্তীতে রিক্সাওয়ালাও বলছে যে আমি কিভাবে রিক্সা টানছি বা আমি কিভাবে রিক্সা চালাইছি এত জোরে আমি জানি না। তো আমি বললাম, একটু রাখেন, আমার ফ্রেন্ড আসুক, মানে এবার আমরা অনেক আগে চলে গেছি, ওরা আসুক, একসাথে যাই। তো বলতেছে, দেখ পিছনের রিক্সাগুলো এতক্ষণ ধরে আসতেছে না। বলে, হ্যাঁ ব্যাপারটা আসলে আমিও বুঝতেছি না। বলে, হয়তো পাঞ্চার হয়ে গেছে বা চেন পড়ছে, হয়তো খাদেও পড়তে পারে, এরকম একটা ব্যাপার। আমি যাক, ওরা আসুক, আসলে হয়তো দেখবো। তো এর মধ্যে তার 10-15 মিনিট পর ওরা আসছে, এসে আমাকে ঠিক এই ব্যাপারটাই বলছে, ও যে 3টা ব্যাপার বলছে। হ্যাঁ, একটা পাঞ্চার হয়েছে, একটা চেন পড়ছে, একটা একটু খাদে পড়ছে, 3টা রিক্সার 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আসতে লেট হয়েছে। এবং যেটা পাঞ্চার ওটা অলরেডি টেনে আনতেছে,
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নিজের বাসার একটা ঘটনা আপনি বলছিলেন যে আপনার মাঝে মাঝে আপনার বাসায় ঘটনা ঘটে, সেটা একটু ছোট্ট করে বলবেন, আমাদের হাতে সময় খুব কম। ঠিক আছে রাসেল ভাই, আসলে এই ব্যাপারটা আমি হয়তো পার্সোনালি বলছি, বাট আমার ওয়াইফও আছে এখন লিসেনারে, তো ও যাতে কিছু না মনে করে এটা আমি ফার্স্টে রিকোয়েস্ট করবো। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট বিয়ে হয়েছে আমার 5 মাস, তো ফ্যামিলি থেকে একটু ডিটাচড, আমি আলাদা থাকি, আলাদা বাসা নিয়ে থাকতে হয়। তো আমি একটা বাসায় বিয়ের পরপরই বাসা থেকে যখন ডিটাচড হয়ে যাই, একটা বাসায় উঠি, নতুন বাসায়, বাট অনেক পুরাতন বাসাটা, বাইরের দিক থেকে অনেক ঝিকঝাক বাট অনেক পুরাতন, ভিতরে ঢুকলে বোঝা যায়। তো আমি বাসা ভাড়া নিয়ে সাবলেটে একটা ফ্যামিলির সাথে থাকি, নর্মালি থাকতেছি 15-20 দিন, 1 মাস। তো আমি আসলে স্মোকিং করি, সিগারেট খেতে হয়, তো রুমে খেতে পারি না, আমার ওয়াইফের একটু প্রবলেম হয়, ওর দোয়াতে একটু অনেক সমস্যা হয়ে যায়, পাশেরও ফ্যামিলি ভাবিরও প্রবলেম ছিল। তো আমি, আমার বাসা ছিল 4 তলায়, আমি সিগারেটটা খেতাম ঠিক ছাদের গেটের সামনে, মানে 4 তলার উপরই ছাদটা আর কি। তো ওই গেটের সামনে আমি সিগারেট খেতাম। তো নর্মালি আমি প্রতিদিনই এই ব্যাপারগুলো খেয়াল করতাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, ব্যাপারগুলো আসলে কি। আমি যখন সিগারেট খেতাম, মানে গেটটার সামনেই বসে, তো ছাদের উপরে ঠিক ওই 12:30 কি 12:45 মধ্যেই প্রতিদিনই এট এ টাইম দম দম দম, মানে কিছু একটা পড়তেছে উপর থেকে, পাইলিং হয় না, যখন পাইলিং করে যখন বিল্ডিং গুলো করা হয়, রাইট, লাইক এই টাইপের দম দম শব্দ করে প্রায় 20-25টা শব্দ এট এ টাইম পড়তেছে। পড়ার পর তো আমি চিন্তা করলাম, একদিন খেয়াল করলাম যে প্রতিদিনই একই টাইমে একই রকম সাউন্ড। তো আমি একটু দেখি, আসলে গেট তো তালা মারা থাকে, ছাদের গেটটা, তো আমি ফাঁকা দিয়ে একটু তাকিয়ে দেখি যে আসলে এই শব্দটা কি ছাদের থেকে আসছে নাকি, বাট ছাদ থেকে যে আসছে এটা বোঝা যাচ্ছে। তারপর আমি দেখি, তো আমি যখন তাকানোর পর আমার কাছে মনে হইতেছে যে হ্যাঁ, এতক্ষণ যে 20-25 জন মানুষ, মানে কেউ না কেউ উপরে, যারা ছাদের উপরে পড়ছে, এরাই হাঁটাহাঁটি করতেছে সামনে, বাট আমার কাছে ফিলিংটা এরকম, বাট আমি দেখতেছি না চোখে। আমার কাছে মনে হইতেছে সামনে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, বা কেউ না কেউ হাঁটাহাঁটি করতেছে, মানুষ বা কি আমি তো জানি না, আমি দেখিনি, বাট আমার ফিলিংটা এরকম ছিল। বাট আমি বুঝতেছি সামনে কেউ, বাট আমি দেখতেছি না। তো যখন নাকি আবার সিঁড়ি থেকে ব্যাক করতাম, সিগারেটের আগুনটা আমি ইচ্ছা করে নিভাইতাম না, কারণ একটু ব্যাক করার সময় একটু ভয় লাগতো। ব্যাক করে আস্তে আস্তে আমার কাছে মনে হইতো যে এবার হয়তো আমার পিছনে সিঁড়ি দিয়ে হয়তো একটার পর একজন সিরিয়ালি একজন করে আসতেছে। তো আমি লাস্ট মোমেন্টে কি করতাম, যে আগুনটা গেটের সামনে রেখে গেট নক করে ভিতরে চলে যেতাম। তো প্রতিদিনই আমি এভাবে করে সিগারেট খেতাম, ঠিক এভাবেই করে লাস্ট মানে ডোরানিটা খেতে হতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের মোটামুটি উনি আমাদের শেষ অতিথি আজকের। তো আমরা তার কাছে একটা ঘটনা শুনবো, এবং সেই ঘটনাটির মাধ্যমে, আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে একটু আপনার ঘটনাটা বলবেন প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এসছি মিরপুর 10 নম্বর থেকে। আমার নাম রাকিবুল হাসান রাসেল, হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। তো রাসেল ভাই, আমি কি রাজশাহীর ঘটনাটা বলবো? না, আপনি রসের ঘটনা আপনাকে বলবেন। আচ্ছা, রসের ঘটনাটা বলি। এই ঘটনাটা আমারই মানে আমার থানা ভাঙ্গুড়াতে। তো ওটার একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো মুন্ডুতুষ। তো ওইখানে আমার একটা বন্ধু টাইপের একটা ছেলে, তো সে আমাকে ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা হলো, ওই ছেলে এবং তার মামা মিলে প্রত্যেকদিন রস সংগ্রহ করত সকাল বিকাল, এবং এটা ছিল তার বিজনেস আর কি। রস দিয়ে গুড় করতো এবং গুড় সেটা বিক্রি করতো। এনিওয়ে, তো একদিন তার মামা তার ভাগ্নাকে বলে, চলো যাই, আকাশে খুব মেঘ করছে, তো আজকে রসের হাড়িগুলো নামাই নিয়ে আসি, না হলে বৃষ্টিতে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপরে রসটা যখন নিয়ে আসতে যাবে, তখন তার ভাগ্নে নিচে দাঁড়ায় আছে, এবং মামা গাছের উপরে উঠে ওই রসটা নিয়ে নিচে নামতে আসছে। এমন সময় তো ভাগ্নে ফিল করে কি, যে পাশের ঝোপঝাড় থেকে একটা উইয়ার্ড একটা সাউন্ড, একটা বিশ্রী ধরনের একটা আওয়াজ, এরকম সে ফিল করতেছে। কিন্তু ছোট ছেলে ওই সময় ভয় ডর বলে কি জিনিস এটা সে জানতো না বা বুঝতো না। তো এমন সময় সে চিন্তা করতেছে কি, আমি কি মামাকে বলবো? না, মামাকে যদি বলি তাহলে মামা ভয় পাবে। ওদিকে মামাও চিন্তা করতেছে কি, আমি যদি ভাগ্নেকে বলি তাহলে ভাগ্নে হয়তো বা ভয় পাবে। তো ইন দ্য মিন টাইম, কিছুক্ষণ পর ঘোড়া যেরকম সজোরে চিৎকার করলে বা ডাকলে যেরকম যে সাউন্ডটা হয়, ঠিক ওই রকম একটা সাউন্ড হয়। তো তারপরে মামা তখন তার ভাগ্নিকে বলে যে খুব একটা মানে ভালো লাগতেছে না, তো চলে যাই। তো ইন দ্য মিন টাইম এরিয়াটা খুব একটা গুমট, একটা ওই সময় ছিল শীতকাল। তো শীতকাল থাকার পরেও বেশ বিশ্রী ধরনের একটা গরম ভ্যাপসা বাতাস তাদের মানে শরীরকে স্পর্শ করে যায়। তো কিছুক্ষণ পরে আবার শোনে গীতে তার একটা বিড়ালের মতো আওয়াজ।
তো এরকম করতে করতে তারা আর ওইখানে ঠিক থাকতে পারে না। তো মামা ভাগ্নে দুজনই খুব মানে ভয় পায় এবং তারা দুজন বাড়ির ভেতরে চলে যায় এবং তারা তাদের বাড়ির মা বাবাকে শেয়ার করে জিনিসটা। তো বলে যে এত রাতে এই কাজটা তোমরা কখনো করতে যেও না, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, জায়গাটাও খুব খারাপ। তো তারা তাদেরকে পানি টানি পরে এবং তাবিজ কবজ দিয়ে ট্রিটমেন্ট করে এবং তারা এখন ভালো আছে আর কি। তো রাসেল ভাই, এই ছিল ছোট্ট আমার একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ।